তোকে এই মেয়েকে বিয়ে করতে হবে, না হলে আমার মরা মুখ দেখবি। নাফিস সাহেবের কথা শুনে নিহাজ বিরক্তির চোখে তাকালো। পাশেই ওর মা শিরিন দাঁড়িয়ে আছে। নিহাজ শিরিনের কাছে গিয়ে বলে, মা, তোমার হাজবেন্ডকে বলে দাও আমি এমন বয়সে বড় কোনো মেয়েকে বিয়ে করতে পারবো না। আর তাছাড়া বাংলা সিনেমার বরবাদের মতো করে ওনাকে কথা বলতে নিষেধ করো। নেহাজের মা, তোমার ছেলেকে বলো এই বিয়ে হবেই, মানে হবে। জলদি পাঞ্জাবি পরতে বলো। 30 মিনিটের ভিতরে ও যদি রেডি হয়ে না বের হয়েছে তাহলে ওর খবর আছে। মা, কিভাবে আমি বিয়ে করব সিনিয়র আপুকে? আর তিনি আমার ভার্সিটির সিনিয়র ছিল। তাতে কি, 2-1 বছরের বড় হলে কিছু হয় না। তোর বাবাও তো আমার থেকে 4 বছরের বড়, কোনো সমস্যা তো হয়নি। উফ মা, ছেলেদের বয়সে মেয়েদের থেকে বেশি হলে সমস্যা হয় না, কিন্তু মেয়ে সিনিয়র হলে তা মানা যায় না। চুপচাপ পাঞ্জাবি পর। থাম থাম, আর শুনতে ইচ্ছে করছে না। আবিরের কথায় চুপ হয়ে গেল নিহাজ। নিহাজ এতক্ষণ আবিরকে এসব কথা বলছিল। বিয়েবাড়িতে বিয়ে খেতে এসে বরকে যে হাসপাতালে নিয়ে আসতে হবে আবির তা একদমই ভাবেনি। বিয়ে শুরু হওয়ার কিছু সময় আগেই আবির, সুমন, কৌশিক এসে পৌঁছায় নিহাজের বিয়েতে। বন্ধুদের ভেতরে সবার আগে নিহাজ বিয়ের পিঁড়িতে বসে। যথাসময়ে চলেও আসে আবিরেরা। নিহাজ বর্ষে যে বসে আছে স্টেজে, আর তারই পাশে ওদের ভার্সিটির সিনিয়র চাঁদনি আপু বসা। আসলে নিহাজের দ্রুত বিয়ে হওয়ার কারণ তার বাবার বেশ বড় বিজনেস আছে। চাঁদনির বাবার সাথে শেয়ারে বিজনেস শুরু করেছে। নাফিস সাহেব বিজনেসে খুব চালক, তাই বিজনেস সম্পর্কটাকে ফ্যামিলির সম্পর্ক বানাতেই নিহাজের সাথে চাঁদনির বিয়ে ঠিক করে। বেচারা ভালোবাসে একটা মেয়েকে, কিন্তু মাঝখান থেকে জোর করে বিয়ে করতে হচ্ছে সিনিয়র আপুকে। যখন নিহাজকে কবুল বলতে বলে, ঠাস করে মাথা ঘুরে পড়ে যায় নিহাজ। আর আবিরেরাই দৌড়ে এসে নিহাজকে নিয়ে হাসপাতালে চলে আসে। নিহাজ কিছু সময় পর যখন জ্ঞান ফিরে জানতে চেয়েছিল কি হয়েছে, তখনই নিহাজ সবটা বলতে শুরু করে। সবটা শুনতে আগ্রহী ছিল আবির, কিন্তু বাধে এক বিপদে। ডাক্তারকে রেখে যাওয়া ইঞ্জেকশন নিয়ে আবির তার বন্ধু নিহাজের সাথে মজা করছিল। ঠিক তখনই একটা মেয়ে প্রবেশ করে। আবিরের দিকে তাকিয়ে বলে, এই যে মিস্টার, বাচ্চা নাকি? হ্যাঁ, শো নিয়ে মজা করছেন? যদি গায়ে ফুটে যায় সব জায়গায় ফাইলদামি করেন নাকি? রাখেন ইঞ্জেকশন। আবির ঘুরে তাকায় সেদিকে। শুধু আবির না, সবাই ঘুরে তাকায়। নাম প্লেটে মেয়েটার নাম পড়ে আবির, সিম্মি। আবির মেয়েটার মুখের দিকে তাকায়। মেয়েটার চোখ যেন আবিরকে আহত করে ফেলেছে। গোলগাল চেহারায় মেয়েটা মারাত্মক আকর্ষণীয় লাগছে। নেহাজ, সুমন, কৌশিক তাকিয়ে আছে আবিরের দিকে। নেহাজ বলে, ওই দেখ আবিরের কাহিনী, শালা হাসপাতালে এসে নার্স দিয়েও সারবে না। মেয়েটা গেল রে, শালার জন্য একটা মেয়ে আমাদের কপালে জুটলো না। সিম্মি এসে সুইটা নিয়ে নেয় আবিরের হাত থেকে। আবির নেহাজের পাশে বসে বলে, নেহাজ শোন, তোর চোখে সৌন্দর্যতা কাকে বলে জানিস? না ভাই। শুনবি, তোরই ভালো। এমন মেয়ে খুঁজে বিয়ে করতে পারবি। কেমন মেয়ে ভাই? এমন সুন্দর মেয়ে তো দেখছি না। আশেপাশে সব কাজের মহিলার মতো চেহারা। ও হ্যাঁ, এই যে নার্স আসছে না, এনার মতো। সিমি আর চোখে তাকায় আবিরের দিকে। সুমন বলে, তা নার্সের কথা কেন বলছিস? বারে, তাকা ওনার দিকে। দেখ, এখানে থাকা মেয়েগুলোর ভিতরে উনি অন্যরকম সুন্দর। কেমন? সিমি দেখতে অপূর্ব। তার মুখটা গোল, যেন একখণ্ড জ্যোৎস্নায় ভেজা পূর্ণচাঁদ। সেই সাথে মোলায়েম, নিখুঁত, তার প্রশান্তিতে ভরা। কিন্তু এই সাধারণ মুখশ্রীকেই অসাধারণ করে তুলেছে তার চোখ জোড়া। বড় বড় চোখ, যেন দুটো গভীর জলপাত্র। একবার সেখানে চোখ রাখলে আর ফিরিয়ে আনা যায় না। চোখের পাতাগুলো ঘন আর লম্বা, যেন প্রতিটা পলকে নিঃশব্দে গল্প বলে যায়। চোখের ভেতরে একটা অদ্ভুত মায়া আছে, সাথে একটা টান। এরকম বিষাদময় আবেদন আবার ঠিক পরম কোমলতায় ভরা। কেউ যদি একবার সেই চোখের দিকে তাকায়, তাহলে যেন তার নিজের দুঃখগুলো চোখের ভাষায় খুলে পড়বে। তার ঠোঁট দুটো হালকা গোলাপির মতো, একটু নিচু করে রাখা, যেন সারাক্ষণ কিছু না বলার ভান করে, অথচ অজস্র অপ্রকাশ্য কথা জমা আছে। নাকটা ছোটখাটো নিখুঁত গঠনের। চোখ আর ঠোঁটের মাঝের ভারসাম্যটা একে আনন্দ করে তোলে। চুলগুলো কোমরের নিচ পর্যন্ত নেমে এসেছে, আর সেটা খোপা দেখলে বোঝা যাচ্ছে। সাথে কালো, ঘন আর ঢেউ খেলানো তো হবেই। বাতাসে উড়লে তো মনে হবে রাতের আকাশে ঝড় উঠেছে।
তবুও সেই ঝড়েও এক অদ্ভুত ছন্দ আছে। গায়ের রং ফর্সা, যা আলো ছায়ার খেলায় কখনো গধূলির মতো, কখনো বা বৃষ্টি ফোটার মতন প্রাণবন্ত। সিম্মি যখন হাঁটে তখন তার চলাফেরায় এক ধরনের ধীরালয়ের মাধুর্য থাকে। চোখের চাহনি আর মুখের অভিব্যক্তিতে একসঙ্গে থাকে কোমলতা আর আত্মবিশ্বাস। সে যেন জানে তার সৌন্দর্য চোখে পড়ে, কিন্তু সে তার সৌন্দর্যের দাসী নয়, বরং সে সৌন্দর্যের অধীশ্বরী। ভাই, আমি হলে এমন মেয়েকেই বিয়ে করতাম। আর তুই কিনা সিনিয়রকে বিয়ে করতে চাচ্ছিস? যদিও সিম্মি নার্সের বয়ফ্রেন্ড আছে, সেটা থাকুক। আমার এমন চাওয়া যদি সত্য হয়, তাহলে উপরওয়ালা একদিন আমাকে এমন একটা মেয়ে এনে দেবে দেখিস। আর সরি সিম্মি নার্স, আপনাকে দেখে ওদের উদাহরণ দিলাম, কিছু মনে করবেন না। আপনাকে আমি পটানোর জন্য বলিনি, আমার চেহারায় কেউ পড়বেও না। আর বড় কথা, আপনি পড়বেনই বা কেন? সরি, হ্যাঁ, কিছু মনে করবেন না কিন্তু। তবে আপনার কোনো যমজ বোন থাকলে অনেক ভালো হতো, কিন্তু উপরওয়ালা তা করেনি, তাই এখানেই থেমে যাই। আবির পুরো কথাই শেষ করে সেখান থেকে কেটে পড়ে। পিছে পিছে কৌশিক আর সুমনও চলে আসে। নিহাজ একা, সে জোরে বলে, ভাই যাস না আমাকে একা রেখে। সিমি অবাক হয়ে সব দেখছে। এটা কি হলো? ওই ছেলেটা কি পাগল? নিহাজকে প্রশ্ন করে। এই ছেলেটাকে কোনটা? কি সব বলে গেল যে ছেলেটা? ওই যে চুল হালকা বাদামি কালার করা। ও, ওর নাম আবির, আমার বন্ধু। ছেলেটাকে বলবেন দেখা করতে। হাই রে, ও কিন্তু ফাজিল, ওর থেকে দূরে থাকবেন। সিম্মি চলে যায় সেখান থেকে। আবির ওয়েটিং লবির চেয়ারে এসে বসেছে, পাশে কৌশিক আর সুমন। মামা চলে আসলি কেন এভাবে? সেখানে থাকতে নেই, মেয়েটা আমাকে খুঁজবে, দেখিস। তুমি যে ডোজ দিয়ে আসছো, নার্সারি মেডিকেল ট্রিটমেন্টের দরকার পড়বে। তুই এত কথা পাস কোথা থেকে ভাই? মেয়ে যদি সত্যি সত্যি তোকে খুঁজে কি করবি? প্রেম করব। তারপর বিয়ে। বিয়ে? পাগল নাকি? কোনো বিয়ে না, আমার মেয়ে পটাতে ভালো লাগে, পটাই। পটে গেলে কিছুদিন ঘোরাঘুরি মেয়ের টাকাতে, তারপর আমি টাটা বাই বাই। এসব বিয়ের ভিতরে নেই, আমি বিয়েই করব না। তুই যে এত সুন্দরী মেয়েদের সাথে প্লে বয়ের মতো করিস, শেষে দেখবি তোকে কোর্ট খেয়ে কোর্ট ম্যারেজ করতে হবে। থাম তো। ওই যে মাঝখানে ছেলেটা, এদিকে শুনেন। ওরা তিনজন কথা বলছে, এমন সময় 6 জন নার্সের ভেতরে একটা মেয়ে আবিরকে ডাক দেয়। আবির উঠে দাঁড়ায়। বন্ধুরা বলে, তুই তো শেষ রে। আবির ভাব নিয়ে এগিয়ে যায় সেদিকে। মেয়েগুলোর মাঝখানে এসে দাঁড়ায় সবগুলো সুন্দর। সিমি সবাইকে জানিয়েছে আবিরের কথা। আবিরকে ওরা খুঁজে বের করে। সিমি বলে, মিস্টার, কথা তো খুব বলেন, সবার দিকে তাকান, দেখেন আমার থেকে সুন্দর কিনা। আবির সবার দিকে তাকায়। আসলেই সবাই সুন্দরী, কিন্তু আবির তো সব থেকে বেশি চালু। আবির বলে, দেখলাম। বলেন কে কত সুন্দর। সবার কথা বলতে গেলে সবাইকে গভীরভাবে দেখতে হবে, কিন্তু সেটা আর সম্ভব নয়। যেখানে আপনাকে লাভ অ্যাট ফার্স্ট সাইটে প্রেমে পড়ে গিয়েছি, সেখানে এসব মেয়ের সৌন্দর্যতা নষ্টি। আমি বলছি না আপনি আমার কথাই ইমপ্রেস হন, কারণ অনেক ছেলে আছে মিষ্টি কথা বলে মেয়ে পটায়, তারা প্লে বয় হয়। আমি অমন পছন্দ করি না। আমার কাছে যে সুন্দর আমি সেটা সরাসরি বলি। হ্যাঁ, তারা সুন্দর, কিন্তু আপনার মতো চোখ কারো নেই। তারা সুন্দর, কিন্তু আপনার মতো গাল কারো নেই। আবির একবার করে বলে, আবার সবার দিকে তাকায়। সিমি তা বুঝতে পারে না। আবির সবকিছু বলে মুচকি হাসে। আবির জানে কাজ হয়ে গেছে। সে পকেট থেকে নাম্বার লেখা কাগজ বের করে সিমির হাতে ধরে। সিমি কেঁপে ওঠে। আবির সিমির হাতে কাগজটা গুজে দিয়ে সেখান থেকে চলে আসে। সিমি সহ বাকি মেয়েরা হাঁ করে তাকিয়ে থাকে আবিরের চলে যাওয়ার দিকে। মেয়েগুলো বলে, ছেলেটার কি সাহস! তবে মনে হচ্ছে সিম্মির কাছে সে ফিদা। সিমি লজ্জা পায়। সে ইন্টার্ন করছে। আজকে দিনের বেলায় ডিউটি ছিল, আর আজই আবিরের মতো কারোর সাথে ওর দেখা হলো। সিমি তাড়াতাড়ি নাম্বারটা ওর ফোনে তুলে নেয়। মুচকি হেসে চলে যায় সেখান থেকে। আবির সবার কাছে আসে। কৌশিক এসে বলে, তুই নাম্বার দিলি, নাম্বার লিখলি কখন? আবির হেসে বলে, এমন অনেক কাগজে নাম্বার লিখে পকেটে রেখে দিছি ব্রো, সবসময় যে কাজে লাগে। আবিরের ফোন বেজে ওঠে। তাকিয়ে দেখে তার মা আরিনা ইয়াসমিনের কল। আবির তাড়াতাড়ি রিসিভ করে। হ্যাঁ মা, বলো। কোথায় আছিস? শুনলাম নিহিজতের বিয়ে পিছিয়েছে।
তা কি করিস বাড়িতে আয়, দরকার আছে। ফট করে কেটে দেয় ফোন আরিনা। আবির একজনকেই ভয় পায়, সে হলো আরিনা। বাড়িতে থাকা সবাই ভয় পায় আরিনাকে, কিন্তু আবির একটু বেশি বাউন্ডুলে ভয় কি আর সে ওভাবে পায়? তবুও মায়ের অর্ডার, দ্রুত যেতে হবে। আবির বাইক চালাতে থাকে, বাইকের পেছনে একটি মিনি স্পিকার লাগানো আছে। আবির বাইক চালাচ্ছে আর সেটা থেকে গান বাজছে। আবির বাড়িতে আসে, দারোয়ান রমজান চাচা গেট খুলে দিয়েছে। উনি বাইকের সামনে এসে দাঁড়ায়। বাজান ভুলে গেছো? কতজন আসছিল চাচা? 5 জন। আচ্ছা। আবির মানিব্যাগ থেকে 500 টাকা বের করে চাচাকে দেয়। উনি সেটা নিয়ে খুশি মনে সরে যায়। আসলে টাকাটা দিয়েছে বিশেষ কারণে। প্রতিদিন আবিরের বাড়িতে কোনো না কোনো মেয়ে আসবেই। বাড়ির ভিতরে ঢুকতে দেয় না রমজান। আবির কোট কিনে দিয়েছে ওনাকে। আবিরের বাবা সেজে মেয়েগুলোর সাথে বাড়ির সামনে কথা বলে বিদায় করে দেবে। রমজান আবিরের হয়েই কাজ করে। আজকে 5 জন মেয়ে আসছিল আবিরকে খুঁজতে। রমজান মিয়া তাদেরকে আবিরের বাবা সেজে কথা বলে বিদায় করে দিয়েছে। সেজন্যই আবির 500 টাকা তাকে দিয়েছে। আবির বাইক রেখে নামতে যাবে, তখনই আবিরের মাথার পেছনে একটা ঢিল এসে পড়ে। আবির আহ করে উঠে বলে, এমন হারামি রে, দিনে দুপুরে ঢিল মারে। আবির ঘুরতেই দেখতে পায় কালো হিজাব পরা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, হাতে ইটের ঢিল। আবির মাথায় হাত দিয়ে মেয়েটাকে দেখছে। হাইটে ফুটের সমান হবে। আবিরের বুকের নিচ অবধি মেয়েটা। আবির তাকিয়ে বলে, ওই কে রে তুই? কার বাচ্চা রে? রমজান চাচা, এই বাচ্চা কোথা থেকে ঢুকলো বাড়িতে? মাথাটা ফাটিয়ে ফেললো রে। ওই লম্বুচিরা, বাচ্চা বলেন কাকে? হ্যাঁ, আমার নাম ঐশী, আমার বয়স 22, আমি অনার্সে পড়ি, আপনি আমাকে বাচ্চা বলেন? লম্বুক খাটাস কোথাকার, আপনি কে? হ্যাঁ, আমার চাচুর বাসায় কি করেন? চুরি করতে আসছেন নাকি? দেখে তো চোর মনে হয়। আবির হাঁ করে তাকিয়ে থাকে। মাথার পেছনের ব্যথা মুহূর্তের ভেতরেই গায়েব হয়ে যায়। আবিরকে সে চোরের মতো দেখতে বলল। হোয়াট দ্য ফাও কথা। আবির বলে, আমি চোরের মতো দেখতে? বাচ্চা বলে কি? আগে সরেও সরেয়া পড়া শেখেন। আসছে অনার্সে পড়া মেয়ে, ঢিল মারলেন কেন? ওই আবার আমাকে অপমান। চাচুর বাসায় পেয়ারা ধরেছে, ঢিল মেরে পারছি, তাতে আপনার কি? হ্যাঁ, মাথায় হেলমেট পরে কি বাড়িতে চুরি করতে ঢুকেছে? হেলমেট বাহিনী কোথাকার। হেব্বি ফাজিল তো আপনি। চিনেন আমাকে? আঙুলের টোকা দিলে গড়িয়ে পড়বে। বাচ্চা ললিপপ নিবা? তোমার বাবা মা তোমাকে এভাবে ছেড়ে দিল কেন? কার বাসাতে আসছো বাচ্চাটা? কি বললেন? এবার যদি বাচ্চা বলেন আপনার যে কি করব। আর 1 মিনিট, মাথায় হেলমেট ছিল, আপনার মাথায় লেগেছে নাকি? মাথায় যেটাই থাক, আপনি জানতো পেয়ারা চোর। আপনাকে আমি। এমন সময় একটা মহিলা বাহিরে আসে। ঐশীর দিকে তাকিয়ে বলে, ওই সঙ্গের মতো দাঁড়িয়ে এত চিল্লাস কেন? ভেতরে ডাকছি না? তোর ওই চাচিমা আর খেতে ডাকছে, জলদি আয়। আর ছেলেটা কে? জানি না মা, হেলমেট বাহিনী, মনে হয় চুরি করতে আসছে, যত সব। আবার কিছু মনে করো না বাবা, মেয়েটা অমনি। তুমি কি প্লাম্বার? পাইপ সরাতে আসছো? আবির যেন আরো এক ধাপ শখ খায়। মেয়ের কথা না হয়ে বাদ দিল সে, কিন্তু তাই বলে মেয়ের মা তাকে প্লাম্বার বলবে? আবিরের এখন ইচ্ছে করছে কলা গাছের উপরে উঠে ঝাঁপ দিয়ে মরে যায়। ভাগ্যিস ওর বন্ধুরা ছিল না। আমাকে কি দেখতে পাইপ সারানোর লোক মনে হচ্ছে? মানে ছেঁড়া ঢেলা প্যান্ট, গেঞ্জিটা আবার কোনোই অব্দি হাতা, তাই ভাবলাম। ওরা আর কিছু বলো না, ভেতরে চলে যায়। আবিরের মেজাজ পুরো বিগড়ে গেল। মামি তাকে যেন ধর্ষণ করে দিয়ে গেছে। মেয়ের কাছে নাকি চোরের মতো দেখতে, অথচ আবিরই তার ভার্সিটির সবচাইতে সুন্দর ও স্টাইলিশ ছেলে। আর ড্রপ শোল্ডার গেঞ্জি আর ব্যাগি প্যান্ট পরা জামা কাপড় পরলে নাকি প্লাম্বারদের মতো দেখতে হয়ে যায়। ছাপড়ি বললেও তো মানা যেত। আবির বাইকটা গ্যারেজে রেখে বাড়ির ভেতরে ঢুকে। আবির বাড়ির ভেতরে প্রবেশ করে। ঐশী আবিরকে দেখে বলে, মা দেখো, ওই হেলমেট বাহিনী বাড়ির ভিতরে এসেছে, এবার কি চাচুর কাছে চাঁদা চাইবে? আবির কিছু বলতে যাবে, তার আগেই আরিনা এসে দাঁড়ায় সিঁড়িতে। আবিরকে দেখেই বলে, তোমার আসতে তো দেরি কেন? বড় মা, এই ছেলে। মা, নেহাজকে নিয়ে হাসপাতালে গিয়েছিলাম, তাই দেরি হয়েছে। ও মা, এই ছেলে বড় মাকে মা বলে ডাকলো, তার মানে এটাই আবির? হায় হায়, আমি তো ওকে মিস্ত্রি ভেবেছিলাম। নেহাজের আবার কি হয়েছে? প্রশ্নটা করে শার্টের বোতাম ঠিক করতে করতে সাদমান সাহেব এগিয়ে আসলো। সাদমান আবিরের বাবা। আবির এগিয়ে যায় তার বাবার কাছে। ড্যাড, নেহাজের হাই প্রেশার হয়ে গিয়েছিল কবুল বলতে গিয়ে, তাই জ্ঞান হারাই। মা, কি হয়েছে? আজকে দ্রুত আসতে বললে কেন? হয়েছে, ওইদিকে দেখো তোর ছোট চাচি, ওইদিকে দেখ তোর দাদিমা।
আর মেজো চাচা আর ছোট চাচার মেয়ে ঐশী এসেছে গ্রাম থেকে। ও, এই বাচ্চা মেয়েটা তাহলে আমার কাজিন? বাচ্চা ও বাচ্চা নয় গাধা, অনার্সে প্রথম বর্ষ পড়ছে। কিন্তু মা, আমাদের কাজিনেরা কি গ্রামে থাকতো? আগে বলনি কেন? গ্রামে কি বাড়ি আছে? আবিরের এমন প্রশ্ন শুনে অতিথিরা সবাই আহত দৃষ্টিতে তাকায়। তার মানে আবিরকে কেউ কিছুই বলেনি। আবির চুপচাপ সেখান থেকে চলে আসে। ফ্রেশ হয়ে সে যখন বাহিরে আসে তখন কোথা থেকে ঐশী আবিরের সামনে এসে দাঁড়ায়। আপনি? সরি, আমি বুঝতে পারিনি আপনি বড় চাচুর ছেলে। হুম, আচ্ছা। তো ঠিকভাবে কথা বলেন, এমন করে বলছেন কেন? এমনিতে। আছো। হুম। আবির পাত্তা না দিয়ে চলে যায়। ঐশী অবাক হয়ে আবিরের দিকে তাকিয়ে থাকে। যে মেয়ের সাথে গ্রামের সব ছেলে কথা বলতে এগিয়ে আসে আর ওই মেয়েকে শহরের ছেলে পাত্তা দিচ্ছে না, ভাবতেই ঐশীর গা জ্বলে ওঠে। সে একাই বলে, পাত্তা না দিয়ে ভাব মেরে চলে যাওয়া লম্বু খাটাস, তোমার ভাব আমি বের করব। এমন সময় আরিতা এসে দাঁড়ায়। আবিরের বড় বোন, সে বলে, আবিরের পাত্তা চাও? এই মেয়ে বলে কি? ওর পাত্তা কেবল পটানো অব্দি থাকে, এরপর আর নয়। তা পটলা কখন? কি যে বলেন আপু, পটাবো নাকি আমি? আসলে মিস্টেক হয়েছিল, আমি তাই সরি বলতে এসেছিলাম, কিন্তু কথা বললো না আপনার ভাই। ওটা তোমার জন্য মঙ্গল, শুক্রিয়া আদায় করো। যাও। কেন? ও যে লেভেলের ছেলে, তোমার কপাল ভালো ও তোমাকে এড়িয়ে চলছে। আরিতা আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। ঐশী অবাক হয়, এ দুই ভাই বোন কি পাগল? আরিতা আবিরের বড় বোন, বিয়ে ঠিকঠাক, ছেলের বাড়ি গ্রামে। আরিতা যাকে ভালোবাসে সে বড় ডাক্তারও, তার সাথেই বিয়ে হবে আরিতার। ওদিকে আবির ওর মা বাবার সামনে বসা। আবিরের এমন আগমনে ওরা কিছুটা বিস্মিত, তবুও স্বাভাবিকভাবে বসে আছে দুজন। মা, গ্রামের আত্মীয় আছে আমাদের, তা বলনি কেন? কখনো বেড়াতে নিয়ে যাওনি কেন? তোমরাও গ্রামে যাওনি কেন? আমি জানি না, তোর বাবাকে জিজ্ঞেস কর। হ্যাঁ ড্যাড, বলো কি সমস্যা? তুমি বলনি কেন আমাদেরকে? আসলে জমি জমা নিয়ে একটু ঝামেলা ছিল, তো তাই গ্রাম থেকে এসবের জন্য চলে আসি। তোর দাদু একটু ঝামেলা করেছিল। দাদু বেঁচে আছে আমার? তোর দাদিকে দেখলি না, এখনো জোয়ান কেমন, দাদাভাই আরো জোয়ান। দাদিমার সাথে কথা বলেছিস? কিভাবে বলবো, কাউকে তো চিনি না। কিন্তু ওনারা এখানে কেন? আর বলিস না রে, আরিতার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছে। ওই যে রাফিন সাহেব, ডাক্তার দুলাভাই তো। ওই ছেলে গ্রামে বিয়ে করবে, আর জানতে পারছি রাফিন তোর মেজো চাচির বোনের ছেলে। এখন বল কেমনটা লাগে? বাহ, হলে তো ভালোই হলো। গ্রামে যাব আমরা? না, গ্রামে আমরা যাব না, বিয়ে হলে শহরেই হবে। কিন্তু কেন? ওই যে বললাম, গ্রামে যাব না তাই। আবির আর কিছু বলল না, সে বাইরে আসে। তখনই আরিতা এসে আবিরের কান টেনে ধরে। আহ, আপু লাগছে তো, ছাড়ো বলছি। ছাড়বো কেন? তোর সাহস এত বেশি কেন রে? আর বান্ধবী তোর সিনিয়র হয় না? হ্যাঁ তো? তোর জন্য আমাকে ফোন করে, তোর খোঁজ খবর নেয়, আবির কি করে, খেয়েছে কিনা, কেমন আছে। ওই, এসব কি ধরনের কথা? তোর সিনিয়রও বাদ যাবে না? সবাইকে পটানো লাগবে? তুই বল, আমার বান্ধবীকে পটালি কিভাবে? যে চাঁদের মেয়ে ছিল, ছেলেদের আশেপাশে দেখলে খ্যাক করে উঠতো, আর এখন সেই মেয়ে তোর খোঁজ খবর রাখে। কি করেছিস বল? আহ, লাগে তো। আগে কানটা ছাড়ো বলছি। আরিতা আবিরের কান ছেড়ে দেয়। আবির কানে হাত দিয়ে হাত বোলাতে থাকে। আরিতা আবার চোখ পাকায়। কি হলো বল? বলছি তো বাবা, কিন্তু বলো, বকবা না? বকবো না। চৈতির মতো বই হাতে থাকা গসিপ ছাড়া মেয়েও যে পটে, সেটা আমার জানতেই হবে। আর শালিটি পটবি পট আমার ছোট ভাইয়ের সাথেই কেন? তো আমার বান্ধবী না রে, দোস্ত তোর। বল কিভাবে কি করলি হারামি? আরিতার কথা শুনে আবির ঢোক গেল। আবির একদিন ওর আপুর ক্যাম্পাসে যায় রিচার্জের জন্য। ওদের আবার আলাদা করে কাজ দিয়েছিল হেড দিন। এর জন্য আরিতা মোট 7 জন মিলে একটা রিচার্জ গ্রুপ তৈরি করে। আবির গিয়েছিল আরিতাকে আনতে। সেখানে প্রথম চৈতিকে দেখে আবির। মেয়েটা চশমা পরে, চুলগুলো কোরিয়ানদের মতো স্টাইলে কাটা, দেখতে এত বেশি কিউট যে আবিরের নজরে সরছিল না। আর বড় কথা, আবির বাদেও আশেপাশে ছেলেরা চৈতিকে দেখছে। পরে আরিতার থেকে টেকনিক্যালি জিজ্ঞাসা করে জানতে পারে চৈতি কেমন টাইপের, ছেলেদের পাত্তা দেয় না, বই নিয়ে বিজি থাকে সব সময়। আবির বুঝে যায় মেয়েটাকে পটাতে হলে তার কি কি দরকার হবে। যেদিন যেদিন আরিতা মিস করতো সেদিন আবির যেত ভার্সিটিতে। আবির ভার্সিটিতে গিয়ে আরিতার আরেক বান্ধবীকে বলে, আপু, প্রীতি নামের কাউকে চিনেন? উনি কোথায় বলতে পারেন? আমি ওনার কাছে অনেক টাকা পাই, উনি চিনবে। আবির আমার নাম।
কথাগুলো বলে আবির চলে আসে। সেই মেয়েটা চৈতির কাছে যায়, চৈতিকে বলে, চৈতি, আবির নামে কাউকে চিনিস? তোর কাছে নাকি টাকা পাবে অনেকগুলো, তুই নাকি দিস নাই? চৈতির বান্ধবীর কথা শুনে চৈতি ভাবে যে তার কাছে কোনো ছেলে টাকা পাবে। আবির এটাই চেয়েছিল যে চৈতি যেন তার কথা ভাবে। ঠিক তার 2 দিন পর সকালের সময় আরিতার শরীর খারাপের জন্য আসেনি রিচার্জ সেন্টারে। আবির বারান্দায় দাঁড়িয়ে আছে, চৈতি সিঁড়ি দিয়ে নামছে। মুখে সেই সিগনেচার কুল লুক। আবির হেলান দিয়ে দাঁড়িয়ে, চৈতি সহ তার বান্ধবীরাও আছে। সেই মেয়েটাই চৈতি আবিরকে দেখিয়ে দিয়ে বলে, চৈতি, ওই যে ওই ছেলেটা তোর কাছে টাকা পাবে নাকি? চৈতি তাকায় আবিরের দিকে। সাদা ঢিলে শার্টের সাথে কালো প্যান্ট ও সাদা কেটস পরা, চুলগুলো বাদামি রঙের কালার করা, হাতে একটা বই। আবিরের হাতে যে বইটা আছে সেটার নাম কোরআন ও বৈজ্ঞানিক রিসার্চ। চৈতির বইটা খুবই পছন্দ। আবির সেটা হাতে মনোযোগ দিয়ে পড়ছে। চৈতির শুরুতেই ভালো লেগে যায়। ঝাড়ির বদলে বেশ ঠান্ডা মেজাজ নিয়ে আবিরের কাছে আসে, আবিরকে বলে, এই যে মিস্টার, আপনি কি আমাকে খুঁজছেন? আবির চুপ, বইয়ের দিকে তাকিয়ে আছে। চৈতি যেন নিজের অস্তিত্ব খুঁজে পায় আবিরের ভেতরে। সে একদম একই রকম ভাবে বই পড়ে। চৈতি আবার বলে, হ্যালো মিস্টার, আপনি নাকি আমাকে খুঁজছেন? টাকা পাবেন নাকি আমার কাছে? কিসের টাকা? আবির তাকায় চৈতির দিকে, তারপর বেশ নরম কণ্ঠে বলে, হ্যাঁ, পাবো তো। মানে কি আপনি? আমি কি আপনাকে চিনি? আমি চিনি। তো এখানে টাকা আসলো কোথা থেকে? কেন আসবে না বলুন তো? রোজ রোজ যে আমার মেডিকেল খরচ হচ্ছে, সেটা তো আপনার জন্যই। আপনি টাকা দেবেন না তো কে দেবে? মানে কি? কিসের মেডিকেল খরচ? কি করেছি আমি? করেছেন তো। রোজ রোজ যে আপনি আমার মন আর মস্তিষ্কে ঘোরাফেরা করেন, তার জন্য আমি দিন দিন দুর্বলতায় ভুগছি। হার্ট অ্যাটাকের সম্ভাবনা বেশি, মাথা ব্যথা শুরু হয়। এসবের জন্য মেডিসিন প্রয়োজন। এগুলোর খরচ আপনি ছাড়া আর কে বহন করবে? আবিরের কথা শুনে সামনে থাকা 4 জন সিনিয়র হাঁ হয়ে যায়। চৈতি কি বলবে বুঝতে পারছে না। পেছনে তাকিয়ে মেঘগুলো মুখ টিপে হাসি শুরু করে দিয়েছে। চৈতি এবার রেগে যায়। আবিরের ঝাড়ি দিতে যাবে, তার আগেই আবির বলে, ঝাড়ি দিলে আমি স্ট্রোক করতে পারি, তখন কিন্তু খরচটা আরও বেশি। কথাটা বলে আবির হন হন করে উল্টো দিকে হাঁটা শুরু করে। চৈতির কাছে আসে ওর বান্ধবীরা, সবাই ঘিরে ধরে বলে, চলে এসেছে তোমার জীবনের প্রথম অধ্যায় বস। তুমি তো আজকাল মেডিকেল খরচ বহন করা শুরু করবা গো। তা কত টাকা জরিমানা হলো? তোরা থামবি? ছেলেটা কে রে? আগে তো ল্যাবের আশেপাশে দেখিনি। জানি না, তুই জানিস? উফ, তোরা চুপ কর। চল তো, ফালতু ছেলে বলে। এরপর আর কিছুদিন ছেলেটার দেখা নেই। চৈতির থেকে ওর বান্ধবীগুলো বেশি চৈতির কাছে এসে বলা শুরু করে, কি রে, তোর হার্টের রোগী কোথায় রে? আরিতা প্রথমে এসব না বুঝলেও চৈতিকে চেপে ধরে। কি হয়েছে রে চৈতি? ওরা এসব বলে কেন? আর বলিস না, একটা লম্বা করে ছেলে একদিন ল্যাবের সামনে দাঁড়িয়েছিল। সে আমাকে বলে আমার কাছে নাকি অনেক টাকা পাবে। বলি কেন? ছেলেটা বলে মেডিকেল খরচ। আমি নাকি ওর মনে ঘুরে বেড়াই, সেজন্য হাড়ের সমস্যা হচ্ছে, ডাক্তার দেখানো লাগছে। কেমনটা লাগে বল? এসব শেষ বয়সে এসেও শোনা লাগবে? আরিতা এসব শুনে হাসতে থাকে, কিন্তু আরিতা তো জানে না তারই ছোট ভাই চৈতির পেছনে লেগেছে। অবশ্য আবির ভালো করেই জানে আরিতা এসব জানলে তার হাওয়া প্রেমটাতে পুরো বাঁশঝাড় ভরে দেবে। এই জন্য আবির সবকিছু প্ল্যান মাফিক করছে। এরই ভিতরে আরিতাকে রাফিনের বাড়িতে ইনভাইট করে। আংটি বদল সব হয়েই ছিল। 2-3 দিন আরিতা আসবে না। আবিরের সুযোগ। আবির আজকে নতুন কিছু অ্যাপ্লাই করার জন্য এসেছে। ভার্সিটির গেটের কাছেই চৈতিদের দাঁড়িয়ে থাকতে দেখে। আবির এগিয়ে যেতে থাকে, কিন্তু হঠাৎ সে থেমে যায়। ভার্সিটির সামনের রাস্তায় ফুটপাতের গা ঘেঁষে 50 ঊর্ধ্ব এক লোক ফলের ঝুড়ি নিয়ে বসেছে। আম, কলা, পেয়ারা, মানে বাড়িতে যেসব ফল হয় সেসব বিক্রি করছে। রোদের ভেতরে বসা, কিন্তু সমস্যা বাঁধে এই ভার্সিটির ছাত্র দলের নেতা রাশিক 5 জন ছেলে নিয়ে এসেছে সেখানে। প্রায় অর্ধ বছর হতে চলেছে সরকার পতনের পরই বিরোধী দলের সব নেতা ছেলেপুলেরা দিনে দুপুরে অনেক ঝামেলা করে বেড়াচ্ছে, অথচ আন্দোলন করলো ছাত্ররা আর ফয়দা নিল অন্য দলের নেতারা। মাঝখান থেকে স্টুডেন্টদের সুবিধা তো দূর, কাজের কাজ কিছুই হয়নি। রাশিক সামনে এসে বলে, কই দাদু, আজকের টাকাটা দাও। দাদু ভাই, আজকে 1 টাকাও বিক্রি করতে পারিনি। তোমার দাদিমা অনেক অসুস্থ ছিল, টাকা লাগছে। আজকেও টাকা লাগবো। বাড়িতে আমার তো কেউ নাই, আজকে দিতে পারুম না। চুপ কর, রোজ রোজ তোর একই গান শুনতে ভালো লাগে না।
ভার্সিটির সামনে তোকে ফল বিক্রি করার অনুমতি দিছি, দে 500 টাকা বের কর। টাকা নাই গো ভাই, এটা দিলে চলমু কেমনে? তোমরা রোজ আসো, 500 টাকা নিয়ে চলে যাও, না দিতে পারলে ফল নিয়ে যাও। এমন করলে কিভাবে চলে? কত দাম বাড়িয়ে বিক্রি করবো? ভাইরা কও তোমরা। পেয়ারা খুব জোর 50 টাকা দাম হয়, যদি 100 কই কেউ নিব? তোমরা আজকে যাও। টাকা তাহলে দিবি না? না, আজকে পারুম না। এই ঝুড়িগুলো ধরে রাস্তায় ফেল সব। কথাগুলো শুনেই রাশিকের পেছনে থাকা ছেলেগুলো বৃদ্ধের ফলের ঝুড়ি ধরে রাস্তার উপর ফেলে দেয়। বৃদ্ধ উঠে ওদের হাতে পায়ে ধরতে থাকে। রাশিক বৃদ্ধকে পা দিয়ে সরিয়ে দেয়। আবির বাইক থেকে নামলো। চৈতিরা এগিয়ে গিয়েও থেমে যায়। চৈতির সেই বান্ধবী রিপা বলে, দোস্ত ওদিকে দেখ, তোর হার্টের রোগী। জ্যাম পড়ে যায় রাস্তায়। একটা ছেলের হাতে ব্যাট ছিল, সে অটোতে বসা। আবির সেটা হাতে নিয়ে এগিয়ে যায়। বৃদ্ধটা আবিরের পায়ের কাছে এসে বলে, দাদু উঠুন। আবির তাকে উঠিয়ে ফুটপাতের ওপরে বসায়। কপাল কেটে গেছে তার। আবির রাশিকদের বলে, কিরে তুই এখানে কেন? তুই না অন্য ভার্সিটির ছেলে? তোকে তো আমি দেখেছি কোথাও। একদল খেয়েছে, আরেক দল ক্ষমতায় আসার আগেই খাচ্ছে। তবে সেটা সরকারি খাতের থেকে নয়, জনগণের রক্ত চুষে খাচ্ছে। সরকারের খাত হতে টাকা সরানো অন্যায়, কিন্তু জনগণের রক্ত চুষে খাওয়াটা ঘোর অন্যায় রে। বৃদ্ধের কাছে মাপচা আর ফল নষ্ট বাবদ 30,000 টাকা দিয়ে যাবি জরিমানা হিসেবে। আবিরের কথা শুনে হাসতে শুরু করে ওরা। রাশিক বলে, পাগল নাকি? কি বলছিস? তোর মাথা ঠিক আছে? যা এখান থেকে, না হলে তোর অবস্থা ওর মতোই করব। জরিমানা 20,000 টাকা দিবি কিনা? হ্যাঁ অথবা না। এই দেখছিস কি, ওটাকে মারিস না কেন? আবিরের দিকে দুজন ছেলে দৌড়ে আসে। আবির ব্যাট হাতে নিয়ে একটা ছেলের মাথায় জোরে দেয় বাড়ি। ব্যাট ভেঙে যায় আর ছেলেটা ছিটকে একটা অটোর কাছে যেয়ে পড়ে। রাশিকেরা থেমে যায়। আবির তার শার্টের হাতা গুটিয়ে নিয়ে বলে, ওয়ার্নিং একবারই মানায়, বারবার ওয়ার্নিং দিলে তার মূল্য থাকে না। এই জানিস আমি কে? তোকে আমি মেরে ফেলবো। আমার প্রয়োজন নেই জানার তুই কে, বরং তোর প্রয়োজন আছে আমি কে। সরকার আসবে যাবে, কিন্তু আমার পজিশন থাকবে সারা জীবন। আবির রাশিকের কাছে এগিয়ে আসে। রাশিকের গালে লাগাতার কতগুলো চড় মারা শুরু করে। অন্য ছেলেগুলো ভয়ে পালিয়েছে। রাশিককে মারতে মারতে গাল ফুলিয়ে ফেলেছে। এরপর আবার রাশিকের পকেটে হাত দেয়। অনেকগুলো টাকা আছে। আবির সেগুলো বের করে। ফলের জরিমানা, চাঁদার জরিমানা আর বৃদ্ধের চিকিৎসার খরচ মিলিয়ে 30,000 টাকা হয়েছে। কাজটা ভালো করলি না। আরে দাঁড়া, কোথায় যাস? আসতে দে তোর বাপরে। এমন সময় পুলিশ আসে সেখানে। রাশিককে তুলে নিয়ে যায়। সাথে সাথেই জনগণের করতালি পড়ে। আবির এসে বৃদ্ধের কাছে টাকাগুলো দিয়ে বলে, চাঁদা আর তুলবে না কেউ, কিন্তু এটা ভার্সিটি এরিয়ার ফুটপাত। আপনারা জায়গা দখল করে নিলে স্টুডেন্টদের হাঁটতে সমস্যা হয়। আপনি বরং বাজার সাইডে বিক্রি করবেন। ঠিক আছে দাদু ভাই, তোমারে আল্লাহ ভালো করবে। আবির চলে আসে সেখান থেকে। রিপা চৈতিকে বলে, তোর হার্টের রোগী তো সেই লেভেলের জিনিস। এখন বুঝছি কেন তুই এতদিন ছেলেদের পাত্তা দিস নাই। আসলে এমন কারোর জন্য অপেক্ষা করছিলি বল? একটু মুখটা বন্ধ কর ভাই, ছেলেটা কোথায় গেল? আবির চলে আসে বাইক নিয়ে। পরের দিন আবির আবার ভার্সিটিতে আসে। ক্যান্টিনে এসে বসে আবির। চৈতিরা সেখানে ছিল। আবিরকে ঢুকতে দেখে চৈতি তাকায় আবিরের দিকে। আর চোখে তাকায় চৈতি। আবির সরাসরি ওদের চেয়ারে এসে বসে। আবিরকে দেখেই চৈতির বান্ধবীরা সরে যায়, তবে সেখানেই থাকে। আবির চৈতির পাশে গিয়ে বলে, আচ্ছা মিস, আপনার মুখে এই হাসিটা কি কোম্পানি থেকে স্পন্সর করা? মানে কিসব বলেন? প্রতিবার আপনার হাসি দেখলে আমার হার্টবিট ডাবল হয়ে যায়, আর এর জন্য মেডিকেল খরচ তো কেউ দিবে না। তাই আপনার হাসির পিছনে যদি কোনো কোম্পানি স্পন্সর করে তাদের নামে কেস করে দেব। আপনি কি পাগল? কেন? নাকি নিজেকে ওভার স্মার্ট ভাবেন? এসব পটানোর ট্রিক্স খুবই বাজে ছিল। আপনাকে কে পটাচ্ছে সেটা বলুন। আপনি কখনো না। আপনাকে পটালে আপনি পটে যাবেন, তাই এত সহজ কাজ আমি করি না। আমি পড়বো? কখনো না। পটবেন না। বাজি ধরবেন? চৈতি ভাবতে থাকে। আবির মনে মনে বলে, তু তো গায়া ধরো বাজি, তারপর বোঝাবো আবির কি জিনিস। চৈতি বলে, বাজি। তাহলে তো কিছু রুলস আছে। কি রুলস? প্রতিদিন সকালে আমাকে কল করা, আর রাতে কল করে কথা বলে ঘুমাতে যাওয়া। হ্যাঁ, এটা কেন করব? বললাম তো পটে যাবেন যদি বাজি নাকচ করেন। চৈতি কখনো কোনো ছেলেকে পাত্তা দেয়নি। নাম্বার দিয়ে যান, দেখি কিভাবে পটান।
কল না করলে পটাবো কিভাবে? যদি ভয় পান তবে থাক, আপনি এমনিতেই হারবেন। আবির পকেট থেকে নাম্বার লেখা কাগজ বের করে দিয়ে সেখান থেকে চলে যায়। সত্যি যেন বিজয়ের হাসি দেয়, কিন্তু বোকা মেয়ে জানেই না আবির তার জুনিয়র হয়ে তার থেকে কত ডিগ্রি উপরে চলে। এর পরের দিন লাইব্রেরিতে আসে আবির। সেখানে চৈতি বুক সেলফকে বই খুলছে। আবির ঢুকে একই সেলফে দাঁড়ায়। পেছন থেকে আবির ফট করে বলে, কোন বই খুঁজছেন? আপনি? ফোন করেননি তো তাই এলাম। করব, সময় হোক। বই খুঁজছি, সাইকোলজি অফ হিউম্যান বিহেভিয়ার। দারুণ, তাহলে তো আপনি আমাকে পড়ার জন্য রেডি। মানে? কারণ আমি নিজেই এক রহস্যময় কেস স্টাডির মতো। আবির চলে আসে। চৈতি বুঝে যায় আবির ছেলেটা অতি স্মার্ট, সব দিক দিয়ে পারফেক্ট। কিছু সময় পর চৈতিরা ক্যান্টিনে আসে। ক্যান্টিনে চা খাচ্ছে চৈতি। আবির ঢুকে সামনের চেয়ার টেনে বসলো। এ কি, আপনি আবার? আমি আপনার সামনে বসে শুধু একটাই প্রমাণ করতে চাই। কি প্রমাণ? যে আপনি যতই চেষ্টা করেন আপনার চোখে আমার দিকে তাকানোর সময় হাসি আটকাতে পারবেন না। চৈতি হেসে দেয়। আবির চলে আসে। এরপর রাতে চৈতি কল দেয় আবিরকে। আবির রিসিভ করে সাথে সাথেই, আপনি কি সেই ফাজিল ছেলে বলছেন? আপনি যদি সে নামে ডেকে ভালোবাসা প্রকাশ করেন তবে না হয় আবির নাম থেকে ফাজিল নামটাই চলমান হোক। কথা তো খুব বলেন দেখি। জানেন, আমি প্রথম কোনো ছেলেকে এত রাতে ফোন করেছি? আসলে মেয়েরা জেদি জানতাম, কিন্তু আপনি একটু বেশি জেদি। কেন? বাজিতে হারবেন না বলে শেষ পর্যন্ত কল দিয়েই ফেললেন। হ্যাঁ, আমি হারতে শিখিনি। সেটাই, ভয়ও পান না। তবে ভয় নেই, আমি কল করব না আপনাকে। ফোন করে বিরক্ত করার ছেলে আমি না। ভয় পাবো কেন? ফোন করবেন, তবে সব সময় যে ধরবো তা না। আবির এসব বলে থামিয়ে আরিতা কোমরে হাত দিয়ে আবিরের দিকে তাকিয়ে আছে। এতক্ষণ আবির আর চৈতির কাহিনী শুনছিল আরিতা। আরিতা আবিরের আবার কান ধরে বলে, আমার বান্ধবী পড়াশোনা করেছে বলে না হয় বোকা, তাই বলে তুই বাজি ধরিয়ে পটিয়ে ফেললি? এই শয়তান ছেলে! জানিস চৈতু কতটা লয়াল আর কিউট একটা মেয়ে, কত লক্ষ্মী সে, যারে একটা পাবি অমন মেয়ে। কতবার ভার্সিটিতে গেছে, মায়ের সাথে তার কত ভালো সম্পর্ক। তুই এটা কি করলি? এও না জানুক আমি তো জানি। তুই চৈতিকে কখনো বিয়ে চৈতি কেন, তুই তো বিয়েই করবি না, বাজিতে পটালি। আহ আহ লাগছে আম্মু। মা, তোমার মেয়ে আমাকে মেরে ফেললো। ও মা। ডাক মাকে, বলছি কি কি আকাম করেছিস। আপু, আমার কি দোষ? মেয়ে বাজিতে হারছে। মাসখানিক সে আমাকে রোজ সকালে কল করত, রাতে কল করত। এটা তার অভ্যাস হয়ে যায়। এটা তো তুই জেনে করেছিস। এ মানুষ যত্ন পেলেই অভ্যাসের দাস বানিয়ে ফেলে। বলবো না আমি মাসখানেক ভার্সিটিতে গিয়ে শুনি চৈতি প্রেম করছে। আমি তো অবাক। পিক দেখতে চাইলাম ছেলেটার, ভাবলাম যাক চৈতি যার কপালে গেছে সে অনেক লাকি হবে। ওমা, ওই ফটো দেখে তো আমার মাথা ঘুরে গেছে। বলতে পারিনি ওটা আমার বান্দর বজ্জাত ছোট ভাই। ছি, আমি কিভাবে মুখ দেখাবো বলতো? কষ্ট পাবে মেয়েটা ব্রেকআপ করলে জানিস। ব্রেকআপ করবো নাকি ব্যাকআপ রাখবো? ওই, আমাদের মধ্যে সবারই বিয়ের কথা চলছে, তোর জন্য চৈতি বসে থাকবে? মেয়েটা যদি বাড়িতে আসে? ধুর, তুমি তোমার বান্ধবী নিয়ে থাকো। আমি পটিয়েছি, ব্যাস শেষ। সরো, ফোন বাজছে। সিম্মি নামের মেয়ে কল দিবে আজ। কি? আবার আরেকটা? উফ আবির, চৈতিকে বলেছিস কেন তুই ওর ছোট, আমি তোর বোন? ও এতটাই তোর প্রতি অন্ধ যে সিনিয়র জুনিয়র ওর চোখেই পড়ছে না। আমাকে মেসেজ করে কি করব আমি? আবির কিছু না বলে সেখান থেকে চলে আসে। আরিতা কপাল কুঁচকে আবিরের দিকে তাকিয়ে থাকে। ছেলেটা বান্দর হয়ে গেছে। আল্লাহ কেন যে আবিরকে চেহারা ভালো দিচ্ছে। আর মেয়েগুলোই হয়েছে এক। সাহসী কোনো ছেলে পেলে মিষ্টি কথাই পড়ে যায়। আপনি কি আবির ভাই বলছেন? আবির হেসে জবাব দেয়, আপনি সিম্মি? কিভাবে বুঝলেন? আপনি ছাড়া আমার নাম্বার তো কারো কাছে নেই। আর মেয়ে মানুষ আপনি ছাড়া কেউ কল করবে না। মিথ্যা কথা। মিথ্যা? শুনেছি সুন্দরী মেয়েরা মিথ্যা কথা বললে পটে যায়। আপনি কোনটা, পটবেন নাকি সুন্দরী না? সিম্মি ট্রাপে পড়ে গেছে। এখন যেটাই বলবে সেটাই সিম্মি বাস খাবে। সিম্মি বলে, রাখি, পরে ফোন করব। আবির হাসতে থাকে। এমন সময় আবিরের সামনে বৃদ্ধা নাফিজা বেগম এসে দাঁড়ায়। দেখতে আবিরের মতোই। আবিরই যেন এই বৃদ্ধার চেহারা পেয়েছে। গায়ের রংটাও যেন একই। বুড়ি হয়েছে তাতে কি, গায়ের রং এখনো টকটক করছে, তবে বয়সে বোঝা যাচ্ছে না। বলিউডের নায়িকার যেমন বয়স পড়লেও সুন্দরী, তেমনই বৃদ্ধাটাও অমন। আবিরকে দেখে বলে, দাদু ভাই।
আবির বুঝতে পারে এটাই তার দাদিমা। আবির কিছু সময় তাকিয়ে থেকে বলে, আপনি আমার দাদিমা? হ্যাঁ রে ভাই, দেখেছি তোর চেহারা আর আমার চেহারা কত মিল। কিন্তু বুড়ি, তুমি তো এখনো জোয়ান, ভাবছি তোমাকে নিয়ে পালাবো। আহারে, ছেলে বলে কি তোর দাদু আমাকে ছাড়া বাঁচে না। তাতে কি, ওনাকে আরেকটা মেয়ে এনে দেব। ওরে বাজি, জানিস তোকে কত বছর পর দেখছি। আমি তো তোমাকে 28 বছর পর দেখছি। আমি তো জানি না আমার কোনো দাদা দাদি আছে। বাবা তো কখনো বলেনি। নানু নানিমা আসতো, কিন্তু কখনো বাবার পক্ষ থেকে কেউ আসেনি। কিভাবে হবে বল, তোর মেজো মা যে তোর বাবার প্রেমিকা ছিল। কি? আবির যেন আকাশ থেকে পড়ে। আবির যেন অবাক হয়ে হাঁ করে তাকিয়ে থাকে। দাদিকে নিয়ে ঘরে চলে যায় সে। বিছানায় বসায়, আবির দাদির পাশে বসে। আবিরের মাথা ধরে দাদির কোলে রাখে। আবিরের সুন্দর করে স্টাইল করা বড় চুলগুলো 12টা বাজিয়ে টেনে দিতে থাকে। আবির বলে, ঘটনা কি দাদিমা? শোন, কাউকে বলিস না, হ্যাঁ? তোর বাবা আর তোর মেজো চাচি 1.5 বছরের ছোট বড়। কি সাংঘাতিক! তোর কি জোর ছিল? তোমাকে একটু শান্তি দিত না? এইসব কি বলিস, হ্যাঁ? শরম করে না বুঝি? ওরে বাপরে, লজ্জায় দেখি লালও হচ্ছে বুড়িটা। এমন বউ আমার চাই চাই। থাম, শোন আগে তো, তোর মেজো চাচিকে তোর বাবা ভালোবাসতো, আর তোর মেজো চাচিও তোর বাবাকে অনেক ভালোবাসতো, কিন্তু সব ঝামেলা হয়ে যায় সালমান মানে তোর মেজো চাচার জন্য। সালমান মেজো বউ সাদিয়াকে ভালোবাসতো। রোজ তোর মেজো চাচি সাদিয়ার পিছনে ঘুরতো, সাদিয়াকে ভালোবাসার কথা বলেছিল, আরো অনেক বাজে কথা বলেছিল। তোর চাচা, তোর দাদুর প্রভাব দাপটে তখন ছিল, এখনো আছে, তাই কেউ এসব নিয়ে তোর দাদুর কাছে বিচার দিত না। এরপর সাদিয়া তোর মেজো চাচাকে চর মারে, তোর বাবাকেও বলে সবটা। তোর বাবা বাড়িতে এসে সালমানের সাথে অনেক মারামারি করে। শেষে সালমান বলে, আমি ওই মেয়েকে বিয়ে করব, না হলে কার হতে দেব না। ব্যাস, এসব নিয়ে যে সে কি ঝামেলা বাড়িতে হয় তোর দাদু সব জানতে পারে। দুজনের থেকে তোর দাদু সালমানকে একটু বেশি ভালোবাসতো, তার কারণ সালমান দেখতে তোর দাদুর মায়ের মতো হয়। সাদমান মানে তোর বাবাকে সে রাতে তোর দাদু অনেক মারে, বকাঝকাও করে, কিন্তু ঘটনা অন্য জায়গাতে। সালমান বাড়ি থেকে বের হয়, তোর দাদু তাকেও মারে। সাদিয়ার সাথে তোর বাবা দেখা করতে গিয়েছিল সেই রাতে বটগাছের নিচে, জায়গাটা এখনো আছে। তোর বাবা দেখা করে বাড়ি আসে, আর সাদিয়াও তার বাড়ি চলে যায়। তবে যাওয়ার পথে তোর চাচা সাদিয়াকে আটকায়। সে রাতে সাদিয়াকে তোর চাচা ধর্ষণ করে ক্ষেতের ভিতর নিয়ে। ঘটনা ঘটিয়ে তোর চাচা সাদিয়ার বাড়িতে যায়, সবকিছু নিয়ে নিজেই জানায়। লোকজন সাদিয়ার চিল্লানি কান্নাতে এক জায়গাতে হয়ে পড়ে। সাদিয়ার বাড়িতে লোকজনের ভর্তি হয়। তোর দাদুর কাছে খবর দেওয়া হয়। তোর বাবা তো তখন পাগল হয়ে যায়। ধরা পড়ার ভয়ে তোর বাবা সাদিয়াকে এগিয়ে দেয়নি, অথচ তারই ছোট ভাই তারই প্রেমিকাকে খেয়ে দিল। সাদমান গিয়ে সালমানকে মারে, তোর দাদু আবার উল্টো সাদমানকে মারে। তারপর ঘটনা আরো বৃহত্তম হয়। সাদিয়ার বাবা বলে, আমার মেয়ের সর্বনাশ করছে চৌধুরী বাড়ির ছেলে, আমার কি হবে? তোর দাদুর বিরাট দাপট। সে হুঙ্কার দিয়ে বলে, যে কাজ করেছে সেই সাদিয়াকে বিয়ে করবে। তোর বাবা তো আরো ক্ষেপে যায়। সে বলেছিল যেটাই হোক সেই সাদিয়াকে বিয়ে করবে, কিন্তু তোর দাদু তা হতে দেয়নি। দেবেই বা কি করে? মান সম্মান যে আরো যাবে। ছোট ভাইয়ের নোংরা জিনিস বড় ভাই বিয়ে করবে, এটা কি হয়? সে রাতে সাদিয়ার সাথে তোর মেজো চাচার বিয়ে হয়, আর ওই রাতে তোর বাবা সেই যে বাড়ি থেকে বের হয় আসলো, শহরে চলে আসে। আমরা এক চাচাতো ভাই মানে ওনার দূর সম্পর্কের মামার কাছে, সেখানে থেকে পড়াশোনার ব্যবসা করছে। তোর মা ছিল ওই বাড়ির, মানে তোর বাবার মামার মেয়ে, না মানে মেয়ের বান্ধবী। তোর নানুও ছিল ক্ষমতাবান। তো যাই হোক, তোর মাকে বিয়ে করে শহরে থেকেছে। তোর নানুর মাধ্যমে তোর বাবা বিরাট বিজনেসের সাম্রাজ্য বানিয়েছে। এজন্য তোর বাবা কখনো আর গ্রামে যায়নি, আর তোদের কাউকে গ্রামে কথা বলেনি। শুধু তোর মা জানতো। তোর দাদুর উপরে রাগ তোর
চাচার উপরে রাগ। আর বড় কথা, তোর চাচি তো তোর বাপের প্রাক্তন প্রেমিক। কিভাবে যাবে বাড়িতে? আবির সটান উঠে বসে। এতক্ষণ যেন সে একটা ঘোরের ভেতরে ছিল। যা শুনছে তা যেন কোনো মুভির কাহিনী। এত কিছু হয়েছে। আবির পানি খেয়ে এসে আবার কোলে শুয়ে পড়ে। দাদির চুল টানা খেতে আবিরের বেশ ভালোই লাগছে। আবির প্রশ্ন করে, কি একটা প্যাঁচালো সম্পর্ক হয়ে গেছে বলো দাদিমা। আমার না হওয়া মাকে আমার দেখতেই হবে দাদিমা। বাবা আমারে খেপায়, ব্যাডারে এইবার পেয়েছি। 1 মিনিট দাদিমা, মেজো চাচা ছোট চাচিমা তার মেয়ে আর তুমি আসছো। বাবা মেজো চাচার সাথে কথা বলছে। না রে, তোর চাচা কিন্তু অনেক ভালো। এখন বিয়ের পর সে যেই ভালো হয়েছে। মাছ কালাম পরে বিজনেস সামলায়, অনেক নাম ডাক। চাচা পুরো উপজেলায় অনেক নাম। ঝামেলা একটা আছে, ওটা তোর জানার দরকার নেই। হ্যাঁ, তোমরা এত বছর পর এখানে আসলে কেন? আগে আসোনি কেন? আবিরের কথা শুনে দাদিমা দীর্ঘ একটা নিঃশ্বাস নিলেন। কিছু সময় আবিরের চুলগুলো মুঠো করে ধরে রাখে। বেরি আবিরের চুলের 12টা বাজাবে আজ। নীরবতা কাটিয়ে দাদিমা বলল, তোর দাদু অসুস্থ হয়ে পড়ে, স্বপ্নে তোর বাবাকে দেখে। অসুস্থর ঘরে আমার বড় ছেলে কই, আমার বড় ছেলে কই সুর তোলে। এর ভিতরে স্বপ্নে দেখে তোর বাবা অ্যাক্সিডেন্ট করেছে। তোর বাবার অনেক রক্তের দরকার। বাবা নাকি আর নেই। পর থেকে তোর বাবাকে দেখার জন্য পাগল হয়ে গেছে, কিন্তু উনি আসবে না। বুঝিস না বেটা, মানুষ কি পারুক বা না পারুক, কষ্টে মরে গেলেও জেদ কমবে না। তিনি যে দেখতে পাগল হয়েছে সেটা যেন আমরা গোপন রাখি। রাখতে হয়েছে ও, তুইও গোপন রাখবি। আরেকটা কারণ হলো তোর বোন আরিতা, ও তোর সেই বাবার প্রেমিকার বোনের ছেলে, মানে তোর মেজো চাচির বোনের ছেলে। সে চেয়েছে গ্রামে বিয়ে করবে। এখন যে বাড়িতে জানানোর পর সেখান থেকে এখানে লোক আসে আরিতাকে দেখতে। সব পরিচয় জানার পর বাদে ঝামেলা। তোর বাবা আরেকটু বেঁকে বসে, সেই জন্য তোর দাদু পাঠিয়েছে তোরকে নিয়ে যেতে। তোদের সবাইকে গ্রামে যেতে হবে, না হলে পুরোটা খেপে যাবে। এর জন্য তোর মেজো চাচাকেই পাঠিয়েছে। তোর মেজো চাচা এসে তো তোর বাবার সাথে এখনো কথা বলেনি। আমি চাইছি তুই তোর চাচার সাথে কথা বল, তারপর তোর বাবার সাথেও। সব কিছু ঠিকঠাক করে চল গ্রামে। আবির সব শুনিয়ে ভাবতে থাকে এই ঝামেলা কিভাবে মেটাবে। এমন সময় শোনা যায় কোনো মেয়েলি কণ্ঠ, দাদিমা, ও দাদিমা। এই তো আমি। মেয়েটা দরজায় উকি মারে ঐশী এসেছে। আবির তার দাদিমার কোলে শুয়ে এতক্ষণ ওর বাপ দাদার ইতিহাস শুনছিল। সন্ধ্যা পার হয়েছে। বাড়ির পেছন থেকে ল্যাম্পপোস্টের আলো ঠিক যেন অলস কোনো বিড়ালের মতো জানালা দিয়ে ঘরের ভেতরে ঢুকে মেঝে দিয়ে সাদা ছায়া ফেলে রেখেছে। জানালার পর্দাটা হালকা দুলছে, আর বাতাসে মিশে আছে শিউলি ফুলের মিষ্টি গন্ধ। বাইরের আঙিনায় সন্ধ্যা পাখির ডাকের সাথে মিশে আছে হাসনাহেনা ফুলের গন্ধ। ঘরের ভেতরটা শান্ত আরামদায়ক। বিছানার একপাশে শুয়ে আছে আবির। 6 ফুট 2 ইঞ্চি লম্বা চওড়া দেহ, মাথাটা দাদিমার কোলে রাখা। দাদিমার আঙুলগুলো আস্তে আস্তে তার চুলে বুলিয়ে দিচ্ছে। মুখে স্নেহের চিরচেনা হাসি। আবিরের চোখ বন্ধ করে আছে, যেন দুনিয়ার সব ঝামেলা থেকে মুক্তি পেয়েছে এই একজোড়া মমতাময় হাতের ছোঁয়ায়। ঠিক তখনই করিডোরে শোনা গেল হালকা পায়ের শব্দ আর দাদিমাকে ডাকার কণ্ঠ। ঐশী তার দাদিমাকে খোঁজে। মেজো চাচা ডাকছে তাকে। ঐশীর চোলগুলো খোপায় বাঁধা, কপালে সামান্য ঘাম জমে আছে, কিন্তু চোখে স্বভাব সিদ্ধ ঝিলিক। দাদিমা উত্তর দেয় সে কোথায় আছে। দরজায় এসে থামলো ঐশী। ভেতরে আছে সে। ভেতরের দৃশ্য দেখে ঠোঁটের কোণে মুচকি হাসি খেলল ওর, কিন্তু হাসির আড়লে অদ্ভুত একটা খোঁচা, হালকা ঈর্ষা, হালকা অভিমান মেশানো। ঐশী বলে, বাহ দাদিমা বাহ, নতুন মানুষ পেয়ে আমাকে ভুলে গেছো। গলায় অভিযোগের সুর, কিন্তু ঠোঁটে মিষ্টি হাসি লেগেই আছে ঐশীর। আবির উঠে বসল। ঐশীর দিকে তাকায়। দাদিমা হাসে। ঐশী আবার বলে, এতটা কি তবু কথা কও না বইয়ের মতো হয়ে গেল। বউ তো তার নতুন মানুষের কাছে। দাদিমা মাথা নাড়লেন, যেন এই অভিযোগ একদমই মেনে নিতে পারছেন না। দেখ তো আমার নাত ভাই তে আমার মতো হয়েছে, কত সুন্দর। শোন ঐশী বুড়ি, তোর জন্য এমন একটা জামাই খুঁজে দেবো, বুঝলি? ঐশী ভ্রু কুঁচকে নাক সিটকায়, তারপর বলে, থাক থাক, আর দরকার নেই, চোর জামাই লাগবে না।
আবির হালকা ভ্রু উঁচু করল, ঠোঁটের কোণে দুষ্টু হাসি, সেও উত্তর দেয়। দাদি ওই বাচ্চা মেয়েকে কে বিয়ে করবে? আমার রুমের দরজার যে হাইট, তাতে ওর মতো মেয়ে 2টা লাগবে ধাক্কা খেতে। ঐশী তৎক্ষণাৎ তেড়ে আসে, চোখে রাগ আর মুখে খোঁচার ঝড় নিয়ে বলে, বাচ্চা? আপনি আবার আমাকে বাচ্চা বললেন? না হয় আমি একটু হাইটে কম, 5 ফুট কি কেউ হয় না? আপনি 6 ফুট 2 ইঞ্চি বলে কি সবাইকে বাচ্চা বলবেন? গন্ডার একটা! গন্ডারের সামনে যে একটা হাড় থাকে, ওইটা আপনি। আবির হাসতে হাসতে বলে, ওটা হাড় নয়, শিং বলে। আর আমি শিং দিয়ে এখন বাচ্চাকে গোতা দেব? গন্ডার বলা আমাকে? দাদিমা হাসি আটকানোর চেষ্টা করছেন, কিন্তু ঠোঁট কাঁপছে। আবিরের চোখে একরকম শিকারীর দুষ্ট ঝিলিক। বিছানা থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ায় সে। গা ছমছমে ভাব নয়, বরং ধীর গতিতে এগিয়ে যায় ঐশীর দিকে, যেন সামনে থাকা শিকারকে ভয় পাওয়ার সময় দেওয়ার সুযোগ সে একদমই দেবে না। তবে ঐশী বুঝতে পেরে ঐশীর সাথে সাথে এক পা পিছিয়ে যায়, কিন্তু মুখের ভাষা এখনো কেটে কেটে বের হচ্ছে ওর। আপনার এই বিশাল শরীর নিয়ে কই আসছেন? কেন? দূরে থাকুন, না হলে কি করবেন? আপনার ওই 5 ফুটের গড়নে কি কোনো নিনজা পাওয়ার আছে? আমার 5 ফুটের ভেতরে এত তেজ আছে যা আপনার মতো গন্ডারকে ধপাস করে ফেলে দিতে পারে। তাই নাকি? আমার ওজন কত জানেন? চুপ! আবির নাটকীয়ভাবে নিজের বুকের দিকে তাকায়। ও অপাস করে ফেলবে? আমার মনে হয় তুমি ধপ করে আগে পড়ে যাবে। আমার বুক 44-45 কিন্তু। ঐশীর রাগে গরম হয়ে যায়, মুখের চোয়াল শক্ত হয়ে আসে। দাদিমা, দেখেছো? আমি শান্তিতে কথা বলছি, আর উনি... দাদিমা গাল চেপে হেসে ফেলেন। তোরা যা করছো কর, আমি দেখি, থামবো না। ঐশী বিস্ময়ে তাকায়। দাদিমা, তুমি আমার পক্ষ নেবে না? আবির এক পা এগোয়, ঐশী পিছয়, কিন্তু পিছোতে পিছোতে দেয়ালের সাথে ঠেকে যায়। আবির এবার দুহাত পকেটে ঢুকিয়ে ভ্রু তুলে বলে, এবার বলো, তোমার ওই তেজ কোথায় আসছে 5 ফুটের বাচ্চা ভাব নিতে? ঐশী দাঁত কামড়ে বলে, তেজ এখানেই আছে, কিন্তু আমি এখন দেখাবো না। ভাগেন বলছি। ভাগবো কেন? বাড়িতে ঢোকার সময় আমাকে মা মেয়ে কি অপমান করেছো, তখন তো চিনতে পারিনি, এবার বোঝাবো। ওই দূরে যান এক্ষুনি। আবির একটু এগিয়ে আসে, এতটাই কাছে যে ঐশী তার বুকের উষ্ণতা টের পায়। চোখে মুখে সেই দুষ্টুমি, তার ঠোঁটের কোণে সামান্য হাসি আবিরের। ঐশী হঠাৎ সুযোগ বুঝে দরজার দিকে ঘুরে দৌড় দিতে চায়। ঐশী হঠাৎ দরজার দিকে দৌড় দেয়, কিন্তু লম্বা স্কার্ফটা ঘাড়ে হালকা ফ্লিক করে দিয়ে বাতাসে উড়ছে। ঠিক তখনই তার কাঁধ দরজার কাঁধে ধাক্কা খায়। আহ করে মুখ থেকে ছোট্ট একটা শব্দ বেরোয় ঐশীর। দাদিমা চমকে ওঠে। আরে সাবধানে! আবিরের প্রতিক্রিয়া বিদ্যুৎ গতিতে 2 লম্বা পা দিয়ে এক ঝটকায় ঐশীর কাছে চলে আসে। তার ডান হাত লম্বা করে ঐশীর কোমরের নিচ দিয়ে ঘুরে বুকের পিঠের নিচে দিয়ে পেঁচিয়ে ধরে ফেলে। হালকা হ্যাঁচকা টান দিতেই ঐশী পুরো শরীরটা তুলে নেয়, এমনভাবে যেন বাতাসে ভেসে গেল। কিন্তু সেই মুহূর্তেই ঘটে যায় দুর্ঘটনা। আবির তাকে ধরে রাখতে কোমর হালকা উঁচু করতেই ঐশীর ঠোঁট ফট করে গিয়ে লাগে আবিরের ঠোঁটে। সময় যেন থমকে দাঁড়ায়। ঐশীর চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। আবিরের চোখে কিছুক্ষণ অবাক হয়ে থাকা, তারপর ধীরে ধীরে নরম এক চাহনি ঠোঁটের স্পর্শের সাথে সাথে বাতাসে মিলিয়ে যায় বাইরের কোলাহল। কিন্তু শোনা যায় দেয়াল ঘড়ির টিকটিক আর কারো দ্রুত হৃস্পন্দন। জানালার পর্দার ফাঁক দিয়ে আসা ল্যাম্পপোস্টের আলো ঠিক ঐশীর চুলে ঝরে পড়ে। তার চোখে এক ফোঁটা কাপা কাপা জলকণা যেন অজান্তেই জলজল করে ওঠে। আবিরের আঙুলগুলো তার পিঠের নিচে আরও শক্ত হয়ে যায়, যেন ছাড়লেই সে ভেঙে পড়বে। ব্যাকগ্রাউন্ডে যেন ভেসে আসে চোখে চোখে কথা হলো না বলা সেই ভালোবাসা। তুমি কাছে থাকো শুধু, থেমে যাক এই পৃথিবীটা। ঐশীর নিঃশ্বাসে গরম ভাব, আবিরের ঠোঁট সামান্য কেঁপে ওঠে। কোনো শব্দ নেই, শুধু তাদের মধ্যে এক অদ্ভুত চুম্বক টান। হঠাৎ দাদিমা বলে, আবির, ঐশী, তোমরা কি করছো? ঠিক আছো? দাদিমার গলা যেন বজ্রপাতের মতো ভেসে আসে। দুজনেরই হুঁশ ফিরে। ঐশী ঝটকা দিয়ে সরে গিয়ে নিজের স্কার্ফ ঠিক করতে থাকে, আর আবির মুখ ঘুরিয়ে কাশির ভান করে। কিন্তু লালচে গাল আর তাড়াহুড়ো করে শ্বাস নেওয়া দুজনেরই ভেতরের ঝড় ঢেকে রাখতে ব্যর্থ। দাদিমার ডাকের পর ঘরের বাতাসের রঙই যেন বদলে গেল। এক মুহূর্ত আগে ধীর উষ্ণ সময় হঠাৎ যেন ঠান্ডা এক ঝটকায় ছিঁড়ে পড়ল। ঐশী স্কার্ফটা ঠিক করে মুখ ঘুরিয়ে দরজার দিকে তাকায়, কিন্তু গাল লালচে হয়ে উঠেছে ওর, আর সেটা এতটা স্পষ্ট যে কারো চোখ এড়িয়ে যাবে না। আবির হাত পকেটে ঢুকিয়ে দাঁড়িয়ে আছে,
মুখে এক ধরনের দুষ্টুমি ভরা আক্ষেপ, তবে তা লুকিয়ে জোর করে শয়তানি হাসি ফোটাচ্ছে। দাদিমা তীক্ষ্ণ দৃষ্টিতে দুজনের দিকে তাকায়, তিনিও কম যায় না, মুখে রহস্যময় হাসি টেনে বলে, আমি বুঝি না ভেবেছো? তোমাদের চোখ সব বলে দেয়। ঐশী তৎক্ষণাৎ গলা তুলে বলল। দাদিমা, উনি উনি আমার সাথে মানে ধাক্কা দিয়ে। আবির হঠাৎ বাধা দিয়ে বলে, আমি বাঁচিয়েছি, ধাক্কা দেইনি। ওমা, আপনি বাঁচিয়েছেন? আমার ঠোঁটের সামনে এমন করে দাঁড়িয়ে থাকাও কি বাঁচানো বলে? ফাজিল খারুস পেটা। ঐশী তীর ছুড়ল। আবির ভ্রু উঁচু করে শান্তভাবে বলে, তুমি নিজেই লাফ দিয়ে এসেছিলে, আমি তো একদম স্ট্যাচুর মতো ছিলাম। স্ট্যাচু? আপনি তো গন্ডার, স্ট্যাচু কোথা থেকে হবেন? কেবল একটা বড় সিংহের অভাব আছে। আবির ঠোঁটে হাসি টেনে বলে, হ্যাঁ, গন্ডার হলেও কি, আমি অন্তত শক্তিশালী। আমার মতো 5 ফুটের বাচ্চার মতো বাতাসে উড়ে যাওয়ার ঝুঁকি নেই। দাদিমা, শুনছো তো? আমাকে বাচ্চা বলে, এখন আবার উড়ন্ত পাখি বানিয়ে দিচ্ছে। দাদিমা এবার হেসে মাথা নেড়ে বলল, তোমরা ঝগড়া করো, আমি যাই দেখি, কথা বলি সবার সাথে। চা আনবো নাকি তোদের জন্য? তবে সাবধান, চায়ের চুমুক যেন ঠোঁটে না লাগে। ঐশী হক চকিয়ে যায়, গাল আরো লাল হয়ে ওঠে। আবির দুষ্টু হাসি দিয়ে বলে, দাদিমা, চা তো পানীয় জিনিস, কারো নরম জিনিস যদি একটু মেশানো থাকতো তবে মিষ্টি হয়ে যেত। আপনাকে আমি গলা টিপে মারবো। গলা নাগালে পাবে? দুজনকে যেন থামানো যায় না, কেউ কারো থেকে কম চায় না, কিন্তু দাদিমা বাইরে চলে যেতেই দুজনেই এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। চোখাচোখি হয়, তারপর দুজনেই মুখ ঘুরিয়ে ফেলে। ভেতরে ভেতরে সেই দুর্ঘটনার উষ্ণতা এখনো টকবক করছে দুজনের মনে। ঐশী পালিয়ে যায় ঘর থেকে। আবির তার ঠোঁটের এক হাত দিয়ে বলে, লিপস্টিকটা খারাপ না, কিছুটা লেমন ফ্লেভারের। আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে নেহাজের কল। আবির রিসিভ করে। আবির, শুনতে পাচ্ছিস? বলো। তুই নাকি এমপি ছেলেপুলেদের মেরেছিস? ছাত্রদলের নেতা রাশিক ছিল, তুই জানার পরও পুলিশ দিয়ে ধরেছিস। মেরেছিসও নাকি? হ্যাঁ, মেরেছি। তোকে খুঁজছে এমপি, ডাকে তোকে, না হলে বাড়ি থেকে তুলে আনবে বলছে। ও গুড নিউজ তো আমার জন্য। আচ্ছা, আমি আসছি। আবির বের হয়। সিঁড়ির কাছে তার মেজো চাচা সালমান দাঁড়িয়ে, দেখতে একটু কালো রং এর, তবে চেহারাটা বেশ মায়াবী। আবির সালাম দেয়, উনিও উত্তর দেয়। আবির বলে, মেজো বাবা, আপনার সাথে পরে কথা হবে। আবির এই বলে চলে আসে। ওদিকে নেহাজ, কৌশল, সুমনও আসে এমপির ক্লাবের ভেতরে। এমপির পাশে রাশিক দাঁড়ানো। রাশিক বলে, চাচা, ও অনেক বেয়াদব, আমাকে মেরেছে, ওরে না মারা অবধি শান্তি নেই। আচ্ছা, কে আবির সেটা না হয় দেখি। ওর বন্ধুদের তো ডেকেছি, একেও ডেকেছি, আসুক। ও আসলে আরো ঝামেলা হবে এমপি সাহেব, আমরা কথা বলে মিটিয়ে নিই। ওদের না বলেছে চুপ করে থাকতে, আমার লোকের গায়ে হাত তুলেছে। ছাত্র আন্দোলনের পর আমরা এখন ক্ষমতায়, আমাদেরকে মারা। দেখুন, আপনি বুঝতে পারছেন না, ও একটু ফাজিল, কিন্তু ওকে চেনেন না আপনারা। নেহাজের গালে এমপি চড় দেয়। কৌশিক, সুমন উঠে দাঁড়াতে যাবে, নেহাজ টেবিলের নিচ দিয়ে ওদের দুজনের পায়ের রান চেপে ধরে, ইশারায় বোঝায় চুপচাপ বসে থাকতে। কৌশিকেরা জানে আবির আসলে এমপির অবস্থা কি হতে পারে। বেশি বুঝিস, বয়স কতটুকু তোদের? এটুকু বয়সে ঝামেলা মিটমাট করতে শিখে গেছিস? দেবো পুলিশে ধরিয়ে, পকেটে ড্রাগস ঢুকিয়ে পুলিশদের ডেকে দেবো জেলখানায়। চুপচাপ বসে থাক। ঠিক আছে, আবির আসুক। আধা ঘন্টার ভেতরে আবির আসে সংগঠনের ভেতরে। রাশিক দাঁড়িয়ে আছে এমপির পাশে। আবির গিয়ে সালাম দেয়। চেয়ারে বসতে এমপি বলে, তুমি আবির? চেয়ারে বসতে বলেছি, দাঁড়িয়ে থাকো। আচ্ছা, বলেন কেন ডেকেছেন? বুঝো না কেন ডেকেছি? আমার লোকদের মারছো তুমি। তারা বলেনি নাকি? তুমি তো বড্ড বেয়াদব। অনেকে বলে, শুনতে তো ভালোই লাগে। চুপ করো, আমার ছেলেপুলেদের মারছো, ওরা যেটা ইচ্ছা করবে সেটা নিয়ে তোমার কি? তোমাদের সব কটাকে এখানে মেরে রেখে দেবো, ফাজলামি করো আমার সাথে। আচ্ছা, এই ব্যাপার। সে চাঁদা তুলছিল, ভিডিও করা আছে সেসবের, টিভি চ্যানেল, আমার পরিচিত বন্ধুরা কাজ করে, সেটা ভাবছি পাঠিয়ে দেব। তারপর মেইন গোড়া আপনি সেটা রিভিল করব, লাইভে যাই। আবিরের কথা শুনে এমপি একদম চুপ হয়ে গেছে। আবির যে পাল্টা অ্যাটাক দেবে সেটা ভাবতেই পারেনি এমপি। এমপির লোকজন চারপাশে দাঁড়িয়ে। আবির খুব শান্ত ভঙ্গিতে বসা। এমপি কিছু সময় চুপ করে থেকে বলে, দেখো, সবসময় রাস্তাঘাটে এমন কিছু হলে তা দেখতে হয় না। আর কে বলেছে চাঁদা তুলেছিল? বাজার ছাড়া সে ফুটপাতে বসে মাল বিক্রি করছে, তাই জরিমানা টাকা নিচ্ছিল। ও, কর্পোরেশন এরিয়াতে বাজার বসানোর জায়গা দেবেন না, ফুটপাত দখল করে গরিব মানুষ বিক্রি করবেই। আপনারা উচ্ছেদের নামে
চাঁদা আদায় করেন। বাজার দিয়ে রেখেছেন, সেখানে খুবই ধূর্ততার সহিত ভাড়ার বেশি নেবার নামে চাঁদা ওঠান। জিনিসটা কুশলে চলে। আগে বাজারে সবার জন্য জায়গা বরাদ্দ করুন আর ফুটপাত ক্লিয়ার করুন। আপনার সবকিছু কিন্তু রেকর্ড হচ্ছে এমপি সাহেব, আপনি সাবধানে থাকবেন। এমপি ঘাবড়ে যায়। ছেলে চালু আছে, বুঝে যায় বেশি ঘাটা যাবে না। আবির সব ব্যবস্থা করেই এসেছে। ছেলে পুলে দিয়ে তাকে আটকেও লাভ হবে না। আবিরকে গুম করলে ওর চেয়ারই থাকবে না। তাই এমপি সমঝোতার সুরে বলে, আচ্ছা, যা হবার হয়েছে। নেক্সট টাইম আমার লোকদের যদি ফিটিয়েছো তবে সমস্যা আছে। নেক্সট টাইম যদি আপনার ছেলেদের আমার সামনে দেখি, সেদিন আপনার ভারপ্রাপ্ত এমপি পদ আমি দেখে নেব। আবির চলে যায়। পেছন পেছন নেহাজরাও বের হলো। আবির বাইকে উঠে বসে, হেলমেট পরতে পরতেই কানে আসে, আবিরকে বলবি না কেন এমপি তোদের চর মেরেছে? শুনবে তো, আসতে। আর কি ঝামেলার দরকার? সব তো ঠিকভাবেই হলো। তাছাড়া বাবাদের কাছে যদি খবরটা যায়, কৈফিয়ত কি দিবি বল? তাই বলে মার খাবো কিছু না করেই? চুপ কর, চল এখন। ওরা বাইকের কাছে আসে। বাইকে উঠতে যাবে তখন আবির নেহাজকে বলে, দাঁড়া, এমপি কাকে মেরেছে? কই, ওর লোকেরা মারলো আমাদের সামনে, তাই সেটা নিয়ে কথা বলছি। চল ওঠ, পার্টি দেব, বিয়ে পিছিয়েছে। এদিকে তাকা। আবির রিল্যাক্স, চল ভাই। গাল ঘোরাতো। আবির নামিস না বাইক থেকে। তোরা উঠছিস না কেন? কৌশিক গিয়ে নেহাজের মুখটা ঘোরায়। আবির বাইক থেকে নামে। আমরা রেডি ভাই। তোরা কি পাগল হয়ে গেছিস? একটা চরই তো, গুরুজন মনে করে গ্রহণ করছি। কৌশিক, সুমন, চল। নিজে মার খাবো, ইটস নর্মাল, কিন্তু বন্ধু মার খাবে, ইটস নট নর্মাল। কি করবি দেখ, ঝামেলা বাড়বে। মামা ভয় পাস? ভয় না, কিন্তু তোরা বুঝতে পারছিস না কেন। আবির ক্লাবের ভেতরে ঢোকে। পেছনে সুমন আর কৌশিক। কোনার দিকে কতগুলো হকস্ট্রিক লাঠি পড়ে আছে। আবির গা থেকে শার্ট খুলে গেঞ্জি পরা আছে, শার্টটা কোমরে বেঁধে নেয়। নেহাজ যে ভয়টা পাচ্ছিল সেটাই হতে যাচ্ছে। একই, তোমরা এখানে কেন? কিছু বলবে? আবির এগিয়ে যায় কোনার দিকে, হাতে তুলে নেয় হকস্ট্রিক। আবির ধীরে ধীরে ঘরের কোণার দিকে এগিয়ে গেল। তার হাঁটার শব্দ যেন ভিড় জমা ঘরের ভেতর ঢেউয়ের মতো প্রতিধ্বনিত হচ্ছিল। মেঝের ধুলো, দেয়ালে ঝোলানো নতুন ব্যানার আর কোণের পাশে ঠাসা কয়েকটা হকস্টিক লাঠি, সব যেন নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। আবির এক হাতে একটা হকস্টিক তুলে নিল। কৌশিক সুমনও সেটাই করল, শক্ত করে ধরল। আঙুলের হাড় ফেটে ওঠার মতো চাপ। গায়ে তখন শুধু কালো গেঞ্জি, শার্ট কোমরে বাঁধা। ঘামে ভিজে গায়ে হালকা চকচকে ভাব এসেছে। চোখ দিয়ে যেন তীক্ষ্ণ আগুন বের হচ্ছে। এমপি বলল, একই রে, এখানে কেন? কিছু বলবে? আবির ধীর কণ্ঠে উত্তর দিল, আমার বন্ধুকে মেরেছিস, বন্ধুর জন্য আমি মার খেতে রাজি, কিন্তু আমার সামনে আমার বন্ধুকে মারলে পরিণাম কি হবে সেটা আজ শিখিয়ে দেব। কথা শেষ হওয়ার সাথে সাথে আবিরের ডান হাত ঝটকা মারে। হকস্টিকে ঢোকা প্রথম লোকটার হাতুতে গিয়ে ঠাস করে লাগে। লোকটা মাটিতে গড়াগড়ি খেতে খেতে চিৎকার করে ওঠে। পেছন থেকে দুজন একসাথে ঝাঁপিয়ে এলো। আবির বাঁ হাতে হকস্টিক ঘুরিয়ে একজনের পাঁজরে আঘাত করল, আরেকজনের গলায় হকস্টিকের মাথা ঠেকিয়ে তাকে দেয়ালে ঠেলে দিল। সুমন আর কৌশিকও লাফিয়ে ঝাঁপিয়ে পড়ল, কিন্তু আবির তাদের দিকে না তাকিয়ে বলল, তোরা কাউকে মারবি না, আজ ওদের সাথে আমার হিসাব। এমপির ডান দিক থেকে তিনজন এগিয়ে এলো। একজন হাত তুলতেই আবির নিচু হয়ে তার পায়ের পেছনে লাঠি চালালো। সে সোজা উল্টে গিয়ে অন্য দুজনের গায়ে পড়ল। হঠাৎ পেছন থেকে এক বিশাল দেহি ছেলে আবিরকে জাপটে ধরে। মুহূর্তেই আবির কোমর ঘুরিয়ে পেছনে কোনোই চালিয়ে ছেলেটার পেটে আঘাত করে। ছেলেটার শ্বাস বন্ধ হয়ে হাঁপাতে হাঁপাতে ছেড়ে দিল। এমপি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। তোকে আজ এখান থেকে বের হতে দেব না, সবাই মার ওটাকে। আবির ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। হকস্টিকের ডগা মাটিতে টেনে এমপির দুপাশ থেকে আরো চারজন দৌড়ে এলো। প্রথম জনকে আবির কাঁধের উপর দিয়ে স্টিক ঘুরিয়ে মুখে মারল। দাঁত ভাঙার শব্দে বাকিরা থমকে যায়। দ্বিতীয় জনকে এক লাথি মেরে দূরে ছুঁড়ে ফেললো। তৃতীয় জনের হাত ধরে ঘুরিয়ে পিঠের উপর ফেলে দিল। চতুর্থ জন আসতেই আবির স্টিকটা তার পেট বরাবর ঠেলে তাকে চেয়ারের উপর ফেলে দিল। এমপি পিছিয়ে যেতে লাগলো, কিন্তু আবির এগিয়ে গিয়ে স্টিকের মাথা তার কাঁধে ঠেকিয়ে বলল, বন্ধুর গায়ে হাত দিতেই সাহস লাগে, কিন্তু আজ সেই সাহসের দাম দিচ্ছিস। এক ঝটকায় স্টিক ঘুরিয়ে এমপির হাঁটুতে আঘাত করল। এমপি কাতরাতে কাতরাতে মেঝেতে পড়ে। আবির তার দিকে নিচু হয়ে তাকিয়ে ঠান্ডা কণ্ঠে বলল,
এবার থেকে আমার বন্ধুদের দিকে তাকাবার আগে নিজের পরিণতি মনে রাখিস। এমন সময় রাশিক এসে আবিরের পিঠে বাড়ি দেয়। আবির সোজা হয়ে রাশিকের মাথায় সোজা জোরে বাড়ি মারে। রাশিক পড়ে যায় সেখানে, আর কেউ দাঁড়িয়ে নেই। ক্লাবের ভেতরে শুধু গোঙানি আর মেঝেতে পড়া স্টিকের শব্দ। নেহাত, সুমন আর কৌশিক অবাক হয়ে দাঁড়িয়ে আছে। তাদের বন্ধুর মুখে তখনও সেই ঠান্ডা নির্দয় দৃষ্টি। আবির হক স্টিকটা কোনার দিকে ছুঁড়ে ফেলল, তারপর গায়ের ঘাম মুছতে মুছতে বেরিয়ে গেল। পেছনে পড়ে রইল ভাঙা চেয়ার, ছিটকে যাওয়া চায়ের কাপ আর 10 জন কাতরানোর মানুষ। কি করলি তুই? এমপি যদি এখন ঝামেলা পাকায়? এমপি আমি চলতো। আবির বাইক চালিয়ে চলে আসে। ওরা 3 জন জানে আবির যেটাই করুক, ওর বন্ধুদের গায়ে হাত দিলে আবিরকে আর আটকানো যায় না। বাড়ির সবাই বসে আছে খাবার টেবিলে। আবিরের কোনো খোঁজ নেই। ফারিনা, ইয়াসমিন রেগে আছে। বাড়ির সবাইকে ভালো মতো টেক কেয়ার করতে পারলেও আবির হয়েছে একদম ওর বাবার মতোই বেয়ারা। বারবার ফোন দেখছে ফারিনা। আবিরের ফোন বাজলেও রিসিভ হচ্ছে না। সাদমান বলে, আরিতার মা, চিন্তা করছো কেন? রাত সবে 11টা বাজে, খাবার শুরু করো, আবির আসবে। চুপ থাকো, বেয়াদবটা আজকে আসুক, ওর কপালে দুঃখ আছে। না বলে সে বের হয়েছে, ফোন দিলেও ফোন ধরে না। ভাই, আমার ছোট বউ, তোমরা খেতে শুরু করো, বজ্জারটা আজকে আসুক। ম্যাজিস্ট্রেট ফোন করে তোমার ছেলের আকামের কথা বলছে, আসুকও। এমন সময় কলিং বেল বেজে ওঠে। ফারিনা গিয়ে দরজা খোলে। আবিরের জ্বর এসে গেছে একটা বাড়ি খেয়ে, কিন্তু মাকে দেখেই জ্বর যেন কিছু সময়ের জন্য চলে যায়। ফারিনা কিছু বলতে যাবে, তার আগেই আবির এসে ফারিনাকে জড়িয়ে ধরে বলে, মা, তোমাকে অনেক ভালোবাসি। একটা তো তোমার ছেলে, তুমি জ্বালাতন সহ্য করবে না তো কে করবে? পরের মেয়ে আসলে কি সহ্য করবে তুমি বলো? ফারিনা এক কথাতেই কাঁদ। ছেলের এমন আকস্মিক কাণ্ডে তিনি চুপ। বিশাল পাহাড় সমান রাগ কোথায় যেন উড়ে গেছে। ছেলের মাথায় হাত বুলিয়ে বলে, টেনশন হয় রে, জানিস না কত ভালোবাসি তোকে। এভাবে না বলে যেতে হয় না বাবা। 1 মিনিট তুই এমপি ওখানে ছিলি। আবির কট খেয়ে গেছে, তবে মাকে ছাড়ে না। সাদমানের দিকে তার মা তাকিয়ে বলে, দেখ তোর ছেলে কেমন হয়েছে, পুরো তোর কপি। এটাকেই বলে প্রকৃতির নিয়ম। বড় বউ, ছাড়ো আমার ভাইয়েরে। আবির, এদিকে আয়। দাদিমার ডাক শুনে আবির দৌড়ে যায় তার পাশে। ঐশীর পাশেই বসল। তার সোজা মেজো চাচা সালমান বসা। আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সালমানকে বলে, মেজো বাবা খাচ্ছেন না কেন? খাওয়া শুরু করেন। আপনি নাকি অনেক ডেঞ্জারাস একটা উপজেলা, আপনার কথাই চলে। আমি তো ভাবছি গ্রামে গিয়ে আপনার নাম করে যত প্রকার বাতরামি। গ্রামে যাওয়া হচ্ছে না। বিয়ে হলে ছেলে এখানে এসে করবে। আমি বিরাট বড় কমিউনিটি সেন্টার ভাড়া করব। আহ বাবা, গ্রামে যেতে হবে, না হলে তোমার বউকে নিয়ে আমরা যাব। আবির থাম। বাবা, একটা কথা বলবা? হুম। আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না? হ্যাঁ। তাহলে আমি যদি কোনো মেয়ের জন্য চলে যাই, যে কারণেই হোক চলে যাই, তোমার খারাপ লাগবে না? এসব কি? দেখো, দাদুর উপর রাগ করে আর কত থাকবে? আমি শুনেছি রোজ রাতে তুমি তোমার মা বাবার জন্য কেঁদেছো। আর মেজো বাবা কিন্তু আপনার জন্য অনেক কেঁদেছে। আপনি যে এসেছেন উনি বুঝবে না, আসলে বাবার দিকটাও ভাবা দরকার। আবিরের কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। সাদমান তাকায় তার স্ত্রী ফারিনার দিকে। ফারিনা ইশারায় হ্যাঁ বলে। দাদিমা আবিরের কানে কানে সালমানের কথা বলে। সালমান আবিরের দিকে তাকায়। আবির ইশারায় তার বাবার সাথে কথা বলতে বলে, ভাইয়া, 25-26 বছর আগে যা আবার হয়ে গেছে। তুই ওর আগে ছিলি, আমিও জেদি ছিলাম। হয়তো ভাগ্যে এটাই ছিল, তাই ঘটেছে। এখন দেখ, কেউ খারাপ নই, আল্লাহর রহমতে সবাই ভালো আছি। তুই দেখ ফারিনা ভাবির দিকে, দেখে মনে হয় তোর বাদে আমাদের আরেকটা মা বসে আছে। তুই আসলে ভাগ্য করে ফারিনা ভাবিকে বউ হিসেবে পেয়েছিস। সব রাগ জিদ ভুলে চল না বাড়িতে। বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে, তোকে দেখার জন্য খুব করে চেয়েছে। সারাদিন বড় খোকা বলে কত কি শোনাই। তুই বল, তোর যদি এমন রাগ জিদ থাকে, আমারও কতটা বেড়েছিল। সব মেনে এসেছি, চল গ্রামে। দাদি ইশারা করে সালমানকে। সাদমানের হাত ধরতে। সালমান দেরি করে না, বড় ভাইয়ের হাত ধরে। সাদমানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। আর আবির ঠিক সেই সময় উঠে গিয়ে দুজনের মাঝখানে গিয়ে জড়িয়ে ধরে দুজনকে। সাদমান বলে, ঠিক আছে, যাব গ্রামে। সত্যি ভাই? হুম রে, আমরা গ্রামে যাব। থাম, বিয়ের জন্য পাগল হয়ে গেছে। চুপ কর বেলাজ। আবির এসে বসে দাদির পাশে। আবিরের বাম পাশে ঐশী, ডান পাশে দাদিমা। ঐশী খাচ্ছে চুপচাপ। আবির হঠাৎ ঐশীকে খুব আস্তে করে বলে, আমার যদি এত সুন্দর হাত থাকতো তাহলে খাবার
আর হাত দিয়ে খেতাম না, চপস্টিক দিয়ে খেতাম। আমাকে কি কিছু বলছেন? না, বাচ্চাকে বলছি। আমি বাচ্চার না, আপনি লম্বু ঢ্যাঁড়স। আবির ঐশীকে চমকে দিয়ে ঐশীর পেছন থেকে খোপা করা চুল টেনে দেয়। ঐশী আউস বলে ওঠে, চুলগুলো খুলে পড়ে পিঠে। কালার করা চুলের নিচের দিক ঐশীও কম যায় না। সে আবিরের মাথার চুল মুঠো করে ধরে। আবির তার আঙুল একসাথে করে ঐশীর নাকের উপরে ঠাস করে মারে এক টোকা। ফারিনা গম্ভীর কণ্ঠে বলে, এসব কি? তোরা দুজন মারামারি করছিস কেন? চুপচাপ খা। আমি না মা, সে আবার কথা বলে। ঐশী সুযোগ পায়, আবিরের কোমরে তার নখ দিয়ে জোর দেয় এক চাপ। আবির না পারে সহ্য করতে আর না পারে চিৎকার করতে, তবে ঐশীর দিকে এমনভাবে তাকায় যেন বলে, তোকে পরে দেখে নেব। সবাই খাবার শেষ করে। সালমান আর সালমান দুজনে বসে আছে সোফায়। পাশে ফারিনা, দাদি, ঐশীর মা বসা। আর আবির তার রুমে বসে আছে। সে এর আগে কখনো গ্রামে যায়নি, গ্রামও দেখেনি। কেমন হবে দাদুর বাড়ি? এমন সময় আবিরের ফোন বেজে ওঠে। স্ক্রিনে চৈতির নাম দেখে আবিরের সাথে সাথে রিসিভ করে। হ্যালো। এই ছেলে, তুমি ফোন ধরো না কেন? কি কি করো সারাদিন? মিথ্যা যদি বলি তাহলে বলবো তোমাকে সারাদিন মিস করি, আর যদি সত্য বলি তাহলে বলবো তোমার কথা ভাবি সব সময়। থাক থাক। ওই, তোমার আপু তোমার সাথে যোগাযোগ করতে বারণ করে কেন? কারণ ওর চিন্তা বেশি। তুমি যে বই পড়ো তাতে ওর ভাইটা আদরে থাকবে কিনা কে জানে। ওরে বাপরে, শুনলাম গ্রামে যাবে। হ্যাঁ, আমিও যাচ্ছি কিন্তু। কি? কেন? বারে, আমার বেস্ট ফ্রেন্ডের বিয়ে, আর আমি যাব না? সাথে তো থাকতেই হবে। ঠিক আছে। আবিরের মনটা হঠাৎ ফিউজ হয়ে যায়। আবারও কল আসে। তার ফোনে সিম্মি কল করেছে। আবির চৈতিকে বলে, রাখি, হ্যাঁ বাবা ডাকছে, পরে ফোন দিব। আচ্ছা ঠিক আছে। আবির চৈতির কল কেটে দিয়ে সিম্মির কল রিসিভ করে। মেয়েটার সাথে সাথেই বলে, আপনার ফোন বিজি ছিল, ব্যস্ত আছেন? রেখে দিব? আরে না, বিজনেস করি তো, সেখান থেকে কল আসে সব সময়। এই নাম্বারটা যদি বিজি পাও ভাববে বিজনেস কলে আছি। আচ্ছা, আমরা দেখা করতে পারি? হ্যাঁ অবশ্যই। বেশ, তাহলে কালকে দেখা হবে। সিম্মি কল কেটে দেয়। আবির যেন হাঁস ছেড়ে বাঁচে। এত কল আসে ওর নিজেরই বিরক্ত, তবে বেশ ভালোই লাগে। আবির ঘুমোচ্ছে। হঠাৎ ওর মনে হলো একটা ঠান্ডা হাত তার কপালে স্পর্শ করছে। আবির চমকিত হয়ে চোখ মেলে তাকালো। বিছানার পাশে চৈতি বসে আছে, পায়ের দিকে ওর বোন আরিতা। আবির উঠতে গিয়ে পারে না, শরীরটা বেশ দুর্বল লাগছে, কারণ জ্বর ওর গায়ে পুড়ে যাচ্ছে। দেখ, আমার বান্ধবী আমারই ছোট ভাইয়ের প্রেমে পড়ে কি হাল করছে। কাল থেকে তোকে ফোন করছে, পাইনি। আমি ডাকতে এসে দেখি তোর অনেক জ্বর। চৈতিকে বলি তোর জ্বর এসেছে, তা দেখ চলে এসেছে তোর কাছে। জাদু করলি তুই আমার বান্ধবীটারে। চৈতি, তুইও না হয়েছিস কলেজে পড়া নিব্বিদের মতো। ছোট ভাই হয়, প্রেমে পড়লি, তার কাছে কি ছেলের অভাব ছিল? ওই তুই থাম তো, ছোট ভাই হয় তোর, আমার না। তুই এখন রুম থেকে যা। কেন রে? আবিরের সাথে আমার কথা আছে, যা তো। চৈতির কথা শুনে আরিতা চলে যায়। আবিরের কাছে এসে বসে চৈতি। আবিরের হাত ধরে। আবির চুপচাপ তাকিয়ে আছে চৈতির দিকে। চৈতি মেয়েটা আসলেই দারুণ। চৈতির প্রতি অভিযোগ করার কোনো অপশন নেই। আবিরের মুখের দিকে তাকিয়ে চৈতি বলে, অনেক খারাপ লাগছে? না, ঠিক আছি। চৈতি এগিয়ে এসে আবিরের কপালে চুমু দেয়। আবির যেন চমকে ওঠে। আবির কখনো মেয়েদের এতটা কাছে আসেনি। যা করে সেটা পটানো অবধি। চৈতি আবিরের এক হাত ধরে চুলগুলো আরেক হাত দিয়ে টেনে দিতে থাকে। এখন ঠিক হয়ে যাবে, শুয়ে থাকো। আমি আন্টির সাথে কথা বলে আসছি, গরম স্যুপ নিয়ে আসি, কেমন? আচ্ছা। চৈতি উঠে চলে যায়। আবির ধরফর করে বিছানায় উঠে বসলো। এসব কি হচ্ছে ওর সাথে? না না, কোনো মেয়েকে কাছে আসার সুযোগ সে দেবে না। চৈতির থেকে ওর দূরে থাকতেই হবে। কিন্তু কিভাবে? এই মেয়ের ফোন কল যতই ইগনোর করে আবির, ততই মেয়েটা আরো আবিরের কাছে আসতে শুরু করে। আবিরের মা বাবারা সবাই গ্রামের উদ্দেশ্যে বের হয়ে পড়েছে, শুধু আবির এখনো যায়নি। আবিরকে সকাল সকাল ম্যাজিস্ট্রেট কল করে ডেকেছে। আবির আর ওর বন্ধু নেহাজরা সেখানে আছে। ফারিনা বেগম জানতে চেয়েছিল, আবির, কোথায় যাচ্ছিস বাইক নিয়ে? আজ গ্রামে যাব তো, বের হব এখন। মা তোমরা যাও, আমাকে লোকেশন পাঠিয়ে দিও, আমি চলে আসব। পারবি তো যেতে? হ্যাঁ, একটু কাজ আছে, তোমরা চলে যাও। আবির তারপর বের হয়ে আসে। ম্যাজিস্ট্রেট অফিসে ঢুকেই দেখতে পায় এমপি বসে আছে। আবির গিয়ে তাদের সামনে বসলো। ম্যাজিস্ট্রেট বলে, আবির, তুমি এমপিকে পিটিয়েছ? জানো আমি না থাকলে কি হতো? আঙ্কেল, প্রথমত কোনো মানুষ অন্য কোনো অপরিচিত মানুষকে অকারণে মারে না।
নিশ্চয়ই তিনি কারণ বলেছে কেন আমি মেরেছি। ম্যাজিস্ট্রেট এমপির দিকে তাকায়। এমপি কিছু বলে না। আবির মুচকি হেসে বলে, ওনার লোক চাঁদা চাইতে গিয়েছিল, এসব রেকর্ড আমার কাছে আছে, প্রমাণও আছে, সাক্ষীও এনে দিতে পারি। যেহেতু সে আপনার অবধি এসেছে, আমি চাই আদালত তার নামে এসব দেখে কেসটা করে আসি। কি বলেন? আবির, সেজন্যই তো তোমাকে ডাকা। যা হবার হয়ে গেছে, তুমি এসব কিছুর ভিতর আর এসো না। ঠিক আছে। আবিরেরা বের হয়। নেহাজ আবির রেডি হয়ে এসেছিল। বাকিদের বিদায় দিয়ে ওরা দুজন গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। বিকেলটা যেন একটু বেশি নিঃশব্দ। আকাশে মেঘ, বাতাসে হালকা শীত শীত ভাব, আর নদীর পানির নিচে যেন এক নিঃশব্দ হাহাকার ভেসে উঠছে। বিশাল ব্রিজটার উপর দাঁড়িয়ে আছে আরিশা। তার চোখে পানি, চুলগুলো এলোমেলো হওয়ায় উড়ছে। সে ব্রিজের রেলিংয়ের একেবারে কিনারায় দাঁড়িয়ে নিচের দিকে তাকিয়ে আছে। নিচে ঢেউ খেলানো বিশাল নদী, পেছনে মানুষের ভিড়, পেছনে অনেকে দাঁড়িয়ে তাকে বলছে, নেমে এসো, ভয় লাগছে আমাদের, তুমি এখানে কেন? হ্যাঁ, কিন্তু আরিশা কারো দিকে ফিরেও তাকায় না। তার মুখটা যেন সব অনুভূতিকে পেছনে ফেলে কঠিন এক সিদ্ধান্তে পৌঁছেছে। ঠোঁট কাঁপছে, কিন্তু সে কথা বলছে না। কণ্ঠটা কেমন ভারী মনে হচ্ছে, তবুও তার ভেতরের কষ্ট যেন শব্দের আড়ালেও জল করে। সে বলে, আমি মরতে এসেছি, কেউ যদি আমাকে বাঁচাতে আসে আমি তাকে নিয়ে ঝাঁপ দেব। এক মুহূর্তেই ভিড়ে ছড়িয়ে পড়ে ভয়। কেউ আর সাহস করে সামনে এগোয় না। যেন এক জটিল মাইন্ড ফিল্ডে পা রাখার ভয় জেগেছে সবার ভিতরে। সবাই থমকে দাঁড়িয়ে গেছে। আরিশা ফুপিয়ে কাঁদে। সে বলে, আমার মা আমাকে আজ বকেছে, আবার বলেছে আমি নাকি বাবার মতো হয়ে যাচ্ছি, সবসময় কথা বললেই বকা। আজ সকালে বলেছে চলে যা ঘর থেকে, তো আমি চলে এসেছি। আমি ভাবলাম আমি না থাকলে মা খুশি হবে, হয়তো শান্তি পাবে। সে জোরে একটা গভীর শ্বাস নেয়, তারপর আবার বলে, আমি চলে যাচ্ছি। তোমরা যদি আমার মাকে দেখো, বলবে আমি তাকে অনেক ভালোবাসতাম। তার পা ধীরে ধীরে রেলিংয়ের উপর উঠে যাচ্ছে। ঠিক তখনই একটা বাইকের শব্দ ছুটে আসে ব্রিজের দিকে। ভিড় দেখে বাইক থামিয়ে দুজন নামলো বাইক থেকে। ওরা আবির আর নিহাজ, ওরা বন্ধু। গ্রামের উদ্দেশ্যে আসে। হুট করে ভিড় দেখে থেমে যায়। নিহাজ বলে, দোস্ত দেখ, ওটা তো একটা মেয়ে, ছাপ দিতে চাইছে বুঝি, কি করবি? আবির সোজা বাইক থেকে নামলো, চোখ দুটো তীক্ষ্ণ করে। তারপর হেঁটে যায় ভিড় চিরে একেবারে সবার সামনে। আবির বলে, এই যে বড় মেয়ে, ঝাঁপ দিবেন নাকি? আরিশা পেছনে তাকায় না, সে প্রস্তুত। ঠিক সেই মুহূর্তে সে লাফ দেয়, তবে সে পড়ে না। কেউ একজন তার হাত ধরে রেখেছে। আরিশা চমকে ওঠে। ঝুলছে সে ব্রিজের কিনারায়। মাথা উঁচু করে দেখে একজন সুদর্শন ছেলে, হালকা দাড়ি, চোখে অদ্ভুত সাহস, আর ঠোঁটে এক বাঁকা হাসি নিয়ে তার হাত শক্ত করে চেপে ধরেছে। আর সেই ছেলেটাই আবির। এই মেয়েটা কেমন সাদামাটা মরা। হ্যাঁ, মরার আগে সেলফি না তুলে মরছেন কেন? আপনার উচিত একটু স্টাইল করে সেলফি তুলে মরা। আমরা তো এখনো কেউ ভিডিও করলাম না, নিচে না পড়ে একবার ভাবতে পারতে। আসেন আসেন। ছাড়ুন, আমি মরবো। আরিশা কাপা কণ্ঠে বলে। আবির চোখ মেরে চেয়ে বলে, মরার আগে তো একটা ব্যাপার ক্লিয়ার করা দরকার। নিচে লাফ দিলে যদি কোনো বড় মাছের উপরে গিয়ে পড়েন, মাছটাও তো মরে যাবে। আপনি মরার সময় অন্যজনকে নিয়ে কেন মরবেন? ফালতু কথা বলবেন না, হাত ছাড়ুন আমার। আর কে আপনি? হ্যাঁ, আরিশার কণ্ঠ রাগে কাঁপে, কিন্তু আবির মুচকি হাসে। সে জানে এই মেয়েকে কিভাবে ঠান্ডা করতে হবে। আবির বলে, পরিচয় জেনে মরতে চান? তবে আমি কিন্তু খালি ফালতু কথা বলি না, মাঝে মাঝে গানও গাই, শুনবেন? আচ্ছা শোনাই। ও সকিনা গ্যাসোস কিনা ভুইলা আমারে, আমি এখন ব্রিজে ঝুলি একটা মাইয়ার লগে। থাক আর না গাই, নিচে নদী আছে, শ্রোতা নেই, গে কি করব? হাততালি তো দিতে পারবেন না আপনি? আরিশা হেসে ফেলে। এ ছেলে একটা আস্ত ফাজিল, সেটা আরিশা বুঝে যায়। তবে ততক্ষণে ব্রিজের লোকজন হতবাক হয়ে তাকিয়ে আছে। কেউ ভাবেনি একটা ছেলে এভাবে ঝুঁকি নিয়ে কারো জীবন বাঁচাতে পারবে। আবির মুচকি হেসে আবার বলে, আচ্ছা একটা প্রশ্ন করি, মরার আগে কিছু বলার থাকে না? মুভিগুলোতে তো সবাই বলে, মা আমি চলে যাচ্ছি, জান বিদায়, তোর বাচ্চা আমার পেটে, না মানে এমন টাইপের কি কিছু বলার আছে আপনার? আরিশা কিছু বলতে গিয়েও থেমে যায়। চোখে পানি চলে এসেছে, গলা ভার হচ্ছে। সে বলে, আমি মাকে অনেক ভালোবাসি, কিন্তু উনি তো বোঝে না। আমার ছোট ছোট ভুলে সবসময় বাবার মতো বললে। আমার বাবা মাকে অনেক ভালোবাসে, তবু কেন যে মা বাবার সাথে সবসময় ঝগড়া করে আর দোষ সব আমার হয়। আবির একদম সিরিয়াস হয়ে যায়। এবার বলে, তুই জানো আমার দুটো মা নেই, মারা গেছেন আমার বাবার বিয়ের আগে, কিন্তু সেদিন শুনলাম তিনি মরেননি, বাবার এক্স হয়ে আছে, মানে তিনি আমার এক্স মা। তাই এখন ইচ্ছে করলেও বলতে পারি না, এক্স মা আমি তোমাকে ভালোবাসি। তবে তুমি তো পারো,
এখনো পারো। মাকে গিয়ে বলবে ভালোবাসি, দেখবে সব ঠিক হয়ে গেছে। আরিশা হেসে ফেলে। সে চোখ মেলে তাকায় আবিরের দিকে, কিছুটা অভিমান করে বলে, এই তো বলেছে চলে যেতে, আমি চলে যাচ্ছি। না হয় এমন মেয়ে না থাকাই ভালো। আবির হাসে, সিরিয়াসনেসও যেন আরিশাকে হাসাচ্ছে। আচ্ছা একটা কথা বলি, পৃথিবীতে এমন মানুষ নাই যে বলে না চলে যা, কিন্তু মনে মনে চায় যেন সে না যায়। কথায় কথায় মা তোমাকে ধমক দেয়, মানে তুমি তার খুব আপন। আমি তো কারো বকা খাওয়ার লোক ছিলাম না রে। দুনিয়াতে দুটো মায়ের অভাবে আমি মোটা হয়ে যাচ্ছি। আরিশা খুব কষ্টে চেষ্টার ফলে হাসি আটকায়। এই ছেলে তো হিপ বিপদ। তবে আবির একটু থেমে আবার বলে, তুই মরতে চাও, ঠিক আছে, একটা চ্যালেঞ্জ দিব। কি চ্যালেঞ্জ? তুমি যদি আমাকে ভালোবাসি বলো, তবে আমি তোমাকে ছেড়ে দেব। আর যদি বকা দাও, তাহলে তোমাকে টেনে তুলবো। আরিশা চমকে যায়। এই প্রথম কোনো ছেলে ওর সাথে এভাবেই কথা বলছে। কারণ আরিশা দেখতে কালো, সে একদম ওর নানির গায়ের রং পেয়েছে। আরিশার ঠিক এজন্যই সেভাবে বিয়ে হচ্ছে না। আরিশার গায়ের রং অনেকটাই কালো, সে শ্যাম বর্ণেরও না। কিন্তু এত সুদর্শন একটা ছেলে তাকে বলছে ভালোবাসি বলতে। আরিশা বকা দেয় আবিরকে। ফাজলামো করেন? হ্যাঁ, আপনাকে টেনে নিয়ে ফেলে দেব, ছেড়ে দিন আমায়। বকা দিলেন? কেউ ভালোবাসে না আমাকে? আরিশা চুপ করে থাকে। হঠাৎ ওর মায়ের কথা মনে পড়ে। তার মা বাবাই তাকে ভালোবাসে। আবির কেউই সে কালো বলে দেখতে পারে না। পারে আরেকজন, সে হলো ওর দাদি। সব ভেবে ওর চোখে পানি গড়িয়ে পড়ে। সে এবার হাতে শক্ত করে চেপে ধরেছে আবিরের হাত। আবির আবার বলে, শোনো মেয়ে, ঝাঁপ দিলে মরবে না হয়তো, কিন্তু যাদের ভালোবাসো তাদের বুকে সারা জীবনের এক দাগ নিয়ে যাবে। মা যদি রাগ করেও থাকে, হয়তো এখন কাঁদছে তোমার জন্য। চলে আসো উপরে, আমি নিজে কথা বলি তোমার মায়ের সাথে, দেখবে সব ঠিক হয়ে গেছে। ততক্ষণে নেহাজও পাশে এসে দাঁড়িয়েছে। নেহাজ বলে, দোস্ত, টেনে তুলে আন, অনেক হয়েছে। আবির জোরে টেনে তুলে নেয় আরিশাকে। মেয়েটা এক ঝটকায় আবিরের বুকে এসে পড়ে। নেহাজ অবাক হয়। আরিশা কাঁদতে থাকে, সবার চোখে পানি। লোকজন করতালি দেয়, কেউ কেউ ছবি তোলে। আবির বলে, ক্যামেরা বন্ধ করো, এটা মুভি না। একটা মেয়ে বাঁচলো, এটাকে সম্মান দাও। লোকজন আর কিছু করে না। নেহাজ সবাইকে যেতে বলে। আবির উঠে দাঁড়ায়। আরিশা বেশ লজ্জা পাচ্ছে। তবে আরিশা একটু চুপ করে থেকে আবার বলে, আপনার নাম কি? আবির। আর তোমার নাম? আরিশা। আরিশা মানে সুন্দর। আমি দেখতে কালো মিস্টার। মানে মন সুন্দর। আর সুন্দর মানুষ কখনো এভাবে জীবনকে শেষ করতে চায় না। আর কে বলেছে কারোরা সুন্দর না? আপনার ঠোঁট দুটো কিন্তু সুন্দর, শেপ, চোখের আকৃতি, গালের ধরন কোনো ফর্সা মেয়েকে এক তরিতে আউট করে দিতে পারে। আবিরের পাশে এসে দাঁড়ায় নেহাজ। নেহাজ ফিসফিস করে বলে, এই মেয়েকেও ছাড়বি না? আবির পেছন থেকে পা উঁচু করে নেহাজকে লাথি দেয়। নেহাজ হাসে। আবির বলে, শোনো মেয়ে, প্রমিস করো আর কখনো এমন ভাবনা ভাববে না। বাড়ি যাও, দেখবে তোমার মা টেনশন করছে। আরিশা মাথা নাড়ে। আবির বলে, তাহলে চলো তোমার মায়ের কাছে ফিরে যাই, পৌঁছে দেব। আপনি যাবেন আমার সাথে? কিন্তু আমার দাদু মা এরা কোনো ছেলেকে সহ্য করতে পারে না। তারা চায় না সে বাড়ির মেয়ে বা ছেলের প্রেম করুক। মেয়েদের ছেলে বন্ধু থাকবে না, আর ছেলেদের মেয়ে বন্ধু থাকবে না, এটাই দাদুর রুলস। আবির হেসে বলে, রাখো তো রুলস। তবে একজন সুপার হিরো যদি কাউকে বাঁচায়, তাহলে তাকে বাসা পর্যন্ত পৌঁছে দেওয়াও দায়িত্ব। নেহাজ মুস্কি হেসে বলে, নয়তো মা আবার বলবে তুই কার সাথে ঘুরিস রে। আবির নেহাজের দিকে চোখ পাকিয়ে তাকায়। আবির বলে, বাসাটা কত দূর? বেশি দূর না, হেঁটে গেলে 15 মিনিট লাগবে। আচ্ছা তাহলে হেঁটেই যাই। নেহাজ বাইকটা নে। শালা, আমাকে আনছিস এসবের জন্য? আহ, তুই বেশি কথা বলিস। নেহাজ বাইক টেনে হাঁটছে। ওরা তিনজন হাঁটতে শুরু করে পাশাপাশি। সূর্যটা তখন একটু একটু করে পশ্চিমে ঢলে পড়ছে। আবিরের পাশে নেহাজ আর আরিশা, সে মাঝখানে। আরিশা চুপচাপ হাঁটছে। এই প্রথম কোনো ছেলে তাকে স্পর্শ করেছে। কথা বলছে এত সুন্দর ছেলে কালো মেয়েদের সাথেও যে এভাবে কথা বলতে পারে কখনো ভাবেনি আরিশা। আর আবির, সে জানেই না কেন আরিশার সাথে এভাবেই কথা বলছে। আবির কখনো কালো মেয়েদের দিকে ফিরেও তাকায়নি। সে প্লে বয়, সব সময় মেয়েদের সাথে মিশে না। যারা সুন্দরী টপ লেভেলের তাদের সাথেই আবির তার প্লে বয়ের রুম দেখায়। তবে আজকে সে মেয়েটাকে বাঁচিয়েছে।
একটা জীবন আবার নতুন করে শুরু হচ্ছে, যা ভালোবাসা, বোঝাপড়া আর বিশ্বাসের আদতে তৈরি হবে। আবিরের ফোন বেজে ওঠে। আবির, নেহাজ আর আরিশা হাঁটছে। আবির একটা জিনিস নোটিশ করেছে, আরিশাকে যেই দেখছে সেই সালাম দিচ্ছে। আবির ফোনের দিকে তাকিয়ে দেখে ওর মা ফারিনা কল করছে। আবির রিসিভ করে। হ্যাঁ মা, বলো। কিরে, কোথায় তুই? তোর না বিকেলে পৌঁছানোর কথা, সন্ধ্যা হয়ে এলো। তোর কোনো খোঁজ নেই কেন? মা, একটু দেরি হবে, আমি একজনের বাড়িতে যাচ্ছি। তোমাকে সব পরে বলবো। ঠিকানা দেখার সময়ও নেই। কি যে করিস! আবির ফোন রেখে দেয়। ওরা তিনজন হাঁটতে হাঁটতে একটা প্রাসাদময় বাড়ির সামনে এসে থামলো। আবিরেরা ভেবেছিল আরিশা কোনো গরিব ঘরের মেয়ে, মায়ের কথায় কষ্ট পেয়ে মরতে গিয়েছিল। আবির বলে, এই যে, আপনি এই বাড়ির ভিতরে কেন যাচ্ছেন? আমি তো এখানেই। হ্যাঁ, হয়তো ওনার মা এই বাড়িতে কাজ করে। চল, সমস্যা কি? কাজ করে তাই নাকি রহিম চাচা? আরিশা একজনের নাম ধরে ডাকে। সাথে সাথে বয়স্ক একটা লোক গেট খুলে বের হয়ে আসে। আরিশাকে সালাম দিয়ে বলে, আম্মামণি, আপনি আইছেন? আপনার মা আপনারে কত খুঁজছে। ঢাকা থেকে আপনাদের আত্মীয়রা এসেছে। আপনার দাদি আপনাকে খুঁজছে। হুম, ওরা আমার পরিচিত, ওদেরকে ভেতরে আসতে দিন। আরিশা ভেতরে ঢোকে। আবির আর নেহাজ বোকার মতো একে অপরের দিকে তাকায়। রহিমের কথার ভেতরে আসলো তিনজন। বাড়ির ভেতরে আসে কেউ নেই। আরিশা গিয়ে সোফাতে বসলো, এমনভাবে বসে যেন এটা তার বাড়ি। আরিশার মা সাদিয়া বেগম আসে ওদের সামনে। আরিশার কান টেনে ধরে সে। এই বেয়াদব মেয়ে, কোথায় ছিলি দুপুর থেকে? তোকে কত খুঁজেছি। কান টেনে তোর লম্বা করবো বেয়াদব। সারাদিন খালি জ্বালিয়ে মারিস। আছে না তোর বাবা? এবার দেখ তোর কি করি। একটা কথাও শুনিস না। উফ মা, মানুষজন দেখবা না, সবার সামনে এমন করো? কোন মানুষ? সাদিয়ার সামনে তাকায়। দুজন ছেলে দাঁড়িয়ে আছে। সাদিয়া চমকে যায়। ওর দাদু বা আরিশার বাবা যদি জানতে পারে আরিশা বাড়িতে ছেলে এনেছে, আজকে বাড়িতে যুদ্ধ বাঁধবে। মানুষজন জানার আগে এই দুটো ছেলেকে বের করতে হবে তার। কে তোমরা? আমার পরিচিত, রাস্তায় দেখা। পাগল হয়ে গেছিস? ছেলেদের বাড়িতে আনলি? দেখো বাবা, তোমরা জলদি বের হও। এভাবে কথা বলার জন্য দুঃখিত, কিন্তু তোমাদেরই ভালোর জন্য বলছি। কিন্তু আন্টি। বের হও এক্ষুনি। কেউ দেখার আগে সোজা চলে যাবা। কিন্তু মা। এ কি, তোমরা দাঁড়িয়ে কেন? আবির আর নেহাজ কিছু না বলে বের হয়ে যায়। আরিশা আবিরের দিকে তাকিয়ে থাকে। বেচারা দুজন তার জন্য অপমানিত হলো। আবির বের হয়ে বাইকের কাছে আসে। ওর মায়ের আবার কল। আবির রিসিভ করে। হ্যাঁ মা। সন্ধ্যা হয়ে গেছে, কোথায়? টেনশন লাগে না? মা, ঠিকানাটা যেন কোথায়? গ্রামে এসেছি, কি করব এবার? গ্রামে? আচ্ছা শোন, তোর দাদুর নাম সিরাজ আহমেদ। নাম বললেই চিনবে সবাই। আর তার ছেলে মানে তোর মেজো চাচার নাম বলবি সালমান আহমেদ, তাহলে সবাই চিনিয়ে দিবে। গ্রামের নাম বলতো। গ্রাম? হ্যাঁ, এটাই। আবির ফোন কেটে দেয়। নেহাজ বলে, কি বললো আন্টি? বললো এই গ্রামেই ঠিক আছে। দাদু আর চাচুর নাম বলতে বললো। কাকে যে জিজ্ঞাসা করি? এই বাড়ির দারোয়ানকে জিজ্ঞানা। আরে না, চলতো। আবির আর নেহাজ বাইকে উঠে দুজনে চলে আসে সেখান থেকে। রাহা দেশের বাইরে থেকে গ্রামে এসেছে আজ তৃতীয়বার। তবে আগের দুবার এসেছিল অনেক ছোট থাকতে। বড় হবার পর আর আসা হয়নি। এয়ারপোর্ট থেকে বের হতে হতে অনেকটা সময় লেগে গেছে। তার ভাই রিহানের দেয়া লোকেশনে এসে পৌঁছেছে, কিন্তু রাস্তার কাজ চলাতে গ্রামের মাথায় এসে আর গাড়ি যায় না রায়হার। রাহা তার ভারী লাগেজ নিয়ে হেঁটে হেঁটে আসে। আমেরিকাতে থাকে সে। তার চাচার কাছেই বড় হয়েছে রাহা। গ্রামে এসেছে একদম বিদেশি সাজে, দেখতেও ফরেনারের কোনো মেয়ের মতোই। রাহা হাঁটছে লাগেজ হাতে। রাস্তা পুরোটা ফাঁকা, ঠিকানাটাও ভুলে গেছে। তার ভাইকে যে কল করবে তার উপায়ও নেই, কারণ ফোনে চার্জ নেই। রাহা কেবল ওর বাবা আর ভাইয়ের নাম জেনেই আগাচ্ছে। মোড়ের মাথায় এসে একজনকে জিজ্ঞাসা করছিল, খালেদ সাহেবের বাড়ির রাস্তাটা কোন দিকে? দেখিয়েও দিয়েছে। রাহা সেদিকেই হেঁটে যাচ্ছে। বেশ কিছু সময় ধরে হাঁটছে, কিন্তু গ্রামের রাস্তার কোনো মানুষই জনই দেখা দিচ্ছে না। হঠাৎ দুটো বাইক দেখতে পায় রাহা। রাহা হাঁটছে, তবে বাইকে থাকা ছেলেগুলো হঠাৎ রাহার দিকে তাকায়। ওরা এমপির ছেলে আর তার বন্ধুরা। মাহিন হঠাৎ বলে, হায় হায়, বিদেশি মাল এখানে? কে রে মালটা? বাইক থামা।
সাথে সাথেই বাইক থেমে যায়। ছেলেগুলো নেমে রাহার সামনে এসে দাঁড়ায়। রাহা একটু স্বস্তি অনুভব করে কাউকে দেখে মাহিন বলে, বিদেশি মেয়ে এই গ্রামে, কি ব্যাপার? এক্সকিউজ মি, প্লিজ টেল মি উইচ ওয়ে ইজ খালিদ হাউস? ডু ইউ নো খালিদ রহমান? রাহার কথা শুনে ওরা চারজন একে অপরের দিকে তাকায়। মাহিন ছাড়া বাকি ছেলেগুলো অশিক্ষিত। নেতার ছেলের পেছনে ঘুরে বেড়ায়। মাহিনকে সাকিব বলে, বন্ধু পেরি দেখি ইংরেজি কয়, কি বলো রে? কি বলবেন, মাহিন রে মনে হয় প্রেম নিবেদন করেছেন। চুপ হাঁটার দল, মালটা নতুন বুঝলি, চল মজা করি। সে ঠিকানা জানতে চায়, ভুল ঠিকানা দিয়ে মালটাকে চল গায়েব করে দিই। কিন্তু যদি সমস্যা হয়? মেয়ের ফোন, আইডি, পাসপোর্ট যা আছে সব জ্বালিয়ে দিব। বিদেশি মাল, সে মজা হবে। আর আমার বাবা এমপি তো, এসব নিয়ে ভাবা লাগে। কত মেয়েকে উঠিয়ে নিয়ে খেয়ে দিলাম। পুলিশকেও দরকার হলে ডাকবো। চল মামা, কাজটা করে ফেলি। হ্যালো, ক্যান ইউ হিয়ার মি? ইয়েস, আইকন খালিদ রহমান। ওহ, থ্যাঙ্কস গড। বাংলাতে বলুন, আমি বাংলা বুঝি তবে খুব একটা বলতে পারি না। প্লিজ টেল মি। আচ্ছা, এই যে সামনে আর একটু এগিয়ে যাবেন, দুই দিকে দুটো গ্রাম, একটা বড় ব্রিজ পড়বে। ব্রিজের ডান পাশ দিয়ে যে রাস্তাটা, ওটা দিয়ে 20 মিনিট হাঁটলে ওনার বাড়ি। ওহ, থ্যাংক ইউ। মানে তুমি কি একা? মানে সাথে আর কেউ কি নেই? ইয়া, আই এম এলোন। ওকে, বাই। রাহা লাকেজের হাতল ধরে হাঁটা ধরে। মাহিন হাসে। তুহিনেরা বলে, কিরে, তুই তো আমাদের আড্ডা দেবার ঠিকানাটা দিলি মেয়েটাকে। মেয়েটা ব্রিজের ওই পাশে গেলে মুখ চেপে টেনে নিয়ে যাব। চল আমরা এদিক দিয়ে আগে ওখানে বসি। জিও গুরু, আমি তাহলে মাল আনতে যাই, তোমরা মেয়েটারে ক্লাবে গোডাউনে নিয়ে আসো। যা। মাহিনেরা চলে যায়। রাহা হাঁটছে তার মতো করে। সে বড় ব্রিজটা দেখতে পায়। 3টে রাস্তা, একটা সোজা, একটা বাম দিকে আর একটা ডান দিকে। মাহিনের কথা মতো রাহা ডান দিকের পথ ধরে। রাহা একটু অবাক হয়। রাস্তাটা কিছুটা জঙ্গলের ভেতর দিয়ে গেছে। আগে যখন এসেছিল তখন তো রাস্তার আশেপাশে অনেক বাড়ি ছিল। হঠাৎ এমন বন জঙ্গল রাস্তাপালা কেন জন্মালো? আবিরেরাও আস্তে আস্তে বাইক চালাচ্ছে। ওরা প্রায় সেই ব্রিজের কাছে এসেছে। বিকেলে যে ব্রিজে আরিশাকে বাঁচিয়েছিল আবির। নেহাজ বলে, কি গ্রাম রে ভাই, রাস্তাঘাটে একটা মানুষ পেলাম না। তো দাদুর নাম জিজ্ঞাসা করে বলবো এটা গ্রাম নাকি শ্মশান? নেহাজের কথা সত। তারা সেভাবে কোনো মানুষ দেখেনি। দেখেছে 2-1জনকে। আবির ইচ্ছে করে জিজ্ঞাসা করেনি তাদেরকে। আবির বলে, তোর কেন যে বাবাদের সাথে আসলাম না, একটা ঠিকানা খুঁজে বের করতে পারছি না। অসহ্য। কোথায় যাব বলো? এখানে অপেক্ষা কর, 3 দিকে 3টা রাস্তা। সোজাটা তো জানি শহরের দিকে। ও বুঝছি, রাস্তার কাজ চলছে বলে হয়তো মানুষ দেখা যাচ্ছে না। বাইক না হলে যে কিভাবে আসতাম গ্রামে। ওই যে দেখ, একজন বাইক নিয়ে আসছে, চল তাকে ডাকি। ওরা দুজন তাকায়। তুহিন আসছে বাইক নিয়ে। ওদিকে রাহা অনেকটা পথ হেঁটে এসেছে। হঠাৎ সে অনুভব করে তার ব্যাগে কোনো কিছুতে আটকে গেছে। সে টানার চেষ্টা করে কিন্তু এগোয় না। রাহা ঘুরে তাকিয়ে দেখে সেই ছেলেগুলো দাঁড়িয়ে, তবে তারা 3 জন। রাহা বলে, এ কি আপনারা? আর আমার ব্যাগ ধরে রেখেছেন কেন? প্লিজ লিভ মি। বিদেশি সুন্দরী, কোথায় যাবে? তোমাকে এখন নিয়ে যাব আমাদের ক্লাবে। তোমাকে দিয়ে এখন আমরা মিউজিক ভিডিও বানাবো। হোয়াট ব্লাডি রাবিশ, লিভ মি। রাখ তোর ইংরেজি মার। ব্যাগটা ধর, মালটাকে আমি ধরছি। জাস্ট এতটুকু শব্দ বের হয় রাহার মুখ থেকে। ওদিকে তুহিনকে ডাকে আবির। হ্যালো ভাই, এদিকে শুনবেন? তুহিন চমকে ওঠে। সে বাইক থামায়। এমন সময় তার কানে রাহার হে বলাটা কানে আসে। শুধু ওর নয়, আবিরদেরও আসে। ওরা সেদিকে একবার তাকায় কিন্তু কিছুই নেই। তুহিন তখনই বলে, হ্যাঁ ভাই বলুন। বলছি, সিরাজ আহমেদ, সালমান আহমেদের বাড়ি চিনেন? আমরা ঢাকা থেকে আসছি। জি, চিনব না কেন? আপনারা যে রাস্তা দিয়ে আসলেন, এই সোজা গিয়ে দেখবেন বিরাট বড় একটা পুকুর। সেই পুকুরের উপরে যে বড় 3তলা বাড়ি দেখবেন, ওইটাই। কি ওই বাড়িটাই দাদুর বাড়ি? শিট ইয়ার, বাড়ি থেকে ফিরে এসে আমরা এখানে 30 মিনিট দাঁড়িয়ে আছি। সব হয়েছে তোর জন্য। বললাম দারোয়ানকে জিজ্ঞাসা করতে। চুপ কর, চল এখনই। হঠাৎ কানে ভেসে আসে ধপ করে কিছু পড়ার শব্দ। ব্রিজের পাশ দিয়ে জঙ্গলতম একটা রাস্তা চলে গেছে। সেখান থেকে আসে। আবির থামে। থামলি কেন?
কেমন যেন শব্দ হলো না? মনে হচ্ছে কিছু একটা পড়েছে। একটু আগেই তো কোনো মেয়ের শব্দ পেলাম না। হ্যাঁ তা ঠিক, কিন্তু রাত তো। এমন হয়, ওইদিকে জঙ্গল তো, ওইদিকে কেউ যায় না। আমার জমি আছে ওখানে, ফলের বাগান। হয়তো চোর টোর থাকতে পারে, আমি সেখানে যাচ্ছি। মাঝে মাঝে বাগান দেখতে আসি রাতে। ও আচ্ছা, চল আবির, আর পারছি না। 5-6 ঘন্টা বাইকে বসে ভাই, রেস্ট নেব। ঠিক আছে, চলো। আবির বাইক স্টার্ট দেয়, তুহিনও সেদিকে বাইক ঘোরায়। আবির আর চোখে একবার তাকালো সেদিকে। আবিরের বাইক চলা শুরু করেছে। আবির বাইক থামিয়ে দেয়, তুহিন দাঁড়িয়ে আছে। নিহাস বিরক্ত হয়, সে বলে, আবির, তোর আবার কি হলো? জলদি চল ভাই, আর বাইরে ভালো লাগছে না, গ্রামে অনেক মশা রে। আবির বাইক থেকে নামতে বলে নিহাসকে। তুহিনের দিকে তাকিয়ে বলে, আপনার বাইকের আলোতে দেখলাম একটা লাগেজ পড়ে আছে। লাগেজের উপরে টেডির একটি ছবি। নতুন লাগেজ, নিশ্চয়ই ওখানে কিছু ঘটেছে। চলেন, আমরাও যাব আপনার ফলের বাগান দেখতে। দেখুন, আপনারা শহরের ছেলে, গ্রামে সাপটাপ থাকবে। যেখানে যাচ্ছেন চলে যান। হ্যাঁ, যাব। আমরা কোনো ফলের দিকে নজর দিব না। দেখি, চলেন। নেহাস, চল। আবিরের কথায় নেহাত সরে আসে। দুজনে পা বাড়ায় সেদিকে। তখনই তুহিন বাইক থেকে নামে, কোমর থেকে একটা ছুরি বের করে আবিরদের সামনে এসে দাঁড়ায়। দেখ, তোদেরকে ভালোভাবেই বলেছি, তোরা শুনিসনি। তোদেরকে এখানে মেরে ব্রিজের নিচে ফেলে দেব। তোদের লাশের খবর কেউ জানতেও পারবে না। তুহিনের কথা শুনে নেহাস মুচকি হাসে, মনে মনে বলে, ঝামেলা বাঁধানোর জন্য আর মানুষ পেলি না, আবিরের সামনে ঝামেলা বাঁধালি। মেয়ে মানুষের সামনে থেকে তাকে টেনে আনা যাবে, ওর সাথে ঝামেলা থেকে টেনে আনা যাবে না। এ তো ঘটনার শেষ অবধি যাবে বাসা। নেহাস তুহিনকে বলে, ভাই, ভালোভাবে তোমাকে বলছি, হয় সেখানে নিয়ে চলো, না হলে কি রে মাদার, যা চলে যা। অনেক নাটক হয়েছে, তোদেরকে আর ওর। কথাটা তুহিন পুরো শেষ করতে পারে না। আবির এগিয়ে এসে তুহিনের হাত মুচড়ে ধরে। সাথে সাথেই তুহিনের হাতে প্রচণ্ড যন্ত্রণা হয়ে ছুরি পড়ে যায় মাটিতে। নিহাত সেটা তুলে নিয়ে তুহিনের ডান পায়ের রানের উপরে ঢুকিয়ে দেয়। আবির তুহিনের মুখ চেপে ধরে রেখেছে। এক হাত দিয়ে জোরে টান দিয়ে তুহিনের গা থেকে গেঞ্জিটা ছিঁড়ে নেয়। তারপর গালের মধ্যে ঢুকিয়ে দিয়ে আরেকটা হাত মুচড়ে দেয়। এরপর তুহিনকে আবির টেনে নিয়ে যায় ব্রিজের সেই ডান পাশের রাস্তার দিকে। ঝোপের কাছে ফেলে দেয় তুহিনকে। নেহাস তুহিনের বাইকটা আনে, ওর পাশে রাখে। প্যাকেট দেখতে পায় আবির। নেহাসকে বলে, দেখ তো প্যাকেটে কি। দাদা, আরে বাহ, মাল আছে পকেটে, তার মানে মেয়েটাকে ওরা। চল দ্রুত। আবির আর নেহাস এগিয়ে যায়। গালিব নামের ছেলেটা এগিয়ে আসে, রাহার লাগেজটা নিতে আসে। ঠিক সেই সময়ে আবিরারা এসে পৌঁছয়। গালিব ওদেরকে দেখে প্রথমে চমকে ওঠে। মাইনিরা রাহাকে নিয়ে গেছে গোডাউনের ঘরে, মুখ বেঁধে বসিয়ে রেখেছে তাকে। গালিব ওদের দেখেই সেও কোমর থেকে ছুরি বের করে। তোরা কে? এখানে কি করছিস? চলে যা শালা, ব্যাগটা এদিকে দে। নেহাস, ছুরিটা আছে তোর কাছে? হ্যাঁ বস, নে ধর। আবির ক্যাচ ধরে ছুরিটা। গালিব এগিয়ে আসে। আবির হেসে একটু সরে গিয়ে গালিবের বাহুতে ছুরি ঢুকিয়ে দেয়। গালিব চিৎকার করতে যাবে, তখনই নিহাজ এসে গালিবের মুখে হাত দিয়ে চিৎকার আটকায়। গালিবের মুখে দুটো ঘুষিও দেয় নেহাজ। আবির বলে, কিরে, তুই আবার কবে থেকে ফাইটিং শুরু করেছিস? এই যে বাবা, সিনিয়র সাথে বিয়ে ঠিক করছে না, এখন তো পিছিয়েছে, কষ্টগুলো কাকে দেখাবো, তাই পাঞ্চিং বেগে রোজ ঘুষি মারতাম কষ্টের ঠেলায়। জন সিনা হয়ে গেছিস নাকি? আর আমি, ওটা জন সিনা হবে। হি হি হি। শয়তান, সামনে চল, একটা ঘর দেখা যাচ্ছে। লাগেজটা সাথে নে, আমি দেখছি। আবির এগিয়ে যায়। পেছনে নেহাজ ভারী লাগেজ টানতে থাকে। একটা ভেন্টি ব্যাগ পড়ে আছে। নেহাজ সেটা তুলে নিয়ে দেখে সেটাতে ফোন, টাকা, পাসপোর্ট, টিকিট সব আছে। আইডি কার্ড দেখে বলে, আবির, মেয়েটাকে ফেরা না, আইডি কার্ডে দেখলাম আমেরিকার বাসিন্দা। ও, নাম কি? রাহা। আচ্ছা, আই দেখি। ওরা চলে এসেছে দরজার সামনে। করানারে আবির ভেতরে বসে আছে সাকিব আর মাহিন। দরজার করানার শব্দে ওরা তাকায়। রাহাও তাকায়। হাত মুখ বাঁধা ওর, পিস্তল ঠেকিয়ে বসে আছে মাহিন। কি রে বিদেশি মাল, আজকে তোকে নিয়ে মাস্তি হবে। ভাই, দরজায় টোকা পড়ছে। সাকিব, মনে হয় মাল দুটো চলে এসেছে। খুলে দে দরজা। ঠিক আছে বন্ধু।
সাকিব এগিয়ে যায় দরজার দিকে। দরজা খুলতেই দেখতে পায় দুজন অচেনা ছেলে দাঁড়িয়ে আছে। সাকিব কিছু বলার আগেই আবির জোরে একটা ঘুষি দেয় সাকিবের মুখে। সাকিব ছিটকে পড়ে ভেতরে। মাহিন রাহার দিক থেকে পিস্তল সরিয়ে দরজার দিকে তাকায়। নেহাজ আবিরের কাছে রাহার ভেন্টি ব্যাগ দেয়। আবির সেটা হাতে নিয়ে মাহিনের পিস্তলের হাতে ছুঁড়ে মারে। সাথে সাথেই পিস্তল পড়ে যায় নিচে। আবির দৌড়ে আসে। মাহিনের এক পাশ দিয়ে দৌড়ে গিয়ে রাহার কাছে আসে। রাহার হাতের আর মুখের বাঁধন খুলে দেয়। রাহা হাঁপাতে থাকে। আবির বলে, আর ইউ ওকে? ইয়েস আই এম ওকে বাট হি ইজ বাস্টার্ড। সে মেরে ফেলবে। পারবে না, উঠুন। আবির রাহার হাত ধরে টেনে তোলে। রাহা উঠে দাঁড়াতেই মাহিন ধপ করে নিচে পড়ে যায়। ওর পেট থেকে রক্ত বের হতে শুরু করে। মাহিন পড়ে গিয়ে বলে, কে তোরা? তোরা জানিস না কার গায়ে হাত তুলেছিস? ওদেরকে খুঁজে খুঁজে মারবো। আগে হাসপাতালে যা, নিজে ঠিক হয়ে নে ভাই। রাহার হাত ধরে বের করে আনে আবির। তার ব্যাগটাও আবিরের কাছে। তিনজন হাঁটছে গোডাউন থেকে বের হয়ে। রাহা মাঝখানে। দুই পাশে দুজন ছেলে রাহাকে বলে, হু আর ইউ? I am Raha. My father name is Khaled, but my brother name is Rihan. রিহান? গ্রামের নাম কি? ফুলতলা গ্রাম। নামটা কেমন চেনা চেনা মনে হচ্ছে না আবির? হ্যাঁ, জিজুর নাম মনে হচ্ছে। জিজু? আপনি কোনো বিয়ের জন্য এসেছেন? হ্যাঁ, আমার ভাইয়ের বিয়ে নেক্সট উইকে। আবির, আরিতা আপুর বিয়েও তো নেক্সট উইকে। গ্রাম ফুলতলা, ছেলে ডাক্তার। হ্যাঁ, আমার ভাই তো ডাক্তার আর বাবির নাম আরিতা হবে। কি? ওটা আমার বোন। ওহ, তার মানে আপনারাও কি গ্রামে এসেছেন? হ্যাঁ। ও মাই গড, ভাইয়ের নাম্বার আছে? হুম। কল দেওয়া যাবে? আমার ফোনে চার্জ শেষ। আবির রিহানের নাম্বারে কল দেয়। একবার বাজার পর রিহান রিসিভ করে। আবিরের নাম্বার সেভ করাই আছে তার ফোনে। হ্যালো জিজু। আবির, এই সময়ে তুমি? আপনার কি কোনো বোন আছে? হ্যাঁ, কেন? তার নাম কি রাহা? হ্যাঁ, তুমি কিভাবে জানো? আর ওর গ্রামে আসার কথা? এতক্ষণে তো চলে আসে। রাহা আমার সাথে পথ হারিয়ে ফেলেছে, আমিও ফেলেছি। দেখা হয়ে কথা বলতে বলতে চিনে ফেলেছি। ঠিকানা দেন, পৌঁছে দিচ্ছি। কোথায় আছো তোমরা? ব্রিজের উপরে। বাম পাশের রাস্তা দিয়ে আসো। গ্রাম আমাদের শুরু, এরপর 2 কিলোমিটার পথ, তারপর আমাদের বাড়ি। আচ্ছা ভাই। আর রাহার ফোনে চার্জ নেই, সেজন্য বন্ধ। আবির ফোন কেটে দেয়। রিহানের মাথা থেকে চিন্তা চলে গেছে। এতক্ষণে আবির নিহাজকে বলে, বাইক চালা, আমি লাগেজ আর মেয়েটাকে ধরছি। শালা, তুই চালাতে পারিস না? বেশি কথা বলিস না। বুঝছি তুমি কি চাও, বেয়ান সাহেবা বলে কথা। নেহাজ বাইক চালায়। আবির লাগেজ ধরেছে। পেছনে উঠে বসে রাহা। যদিও রাহার কাছে আগেই শুনেছে অসুবিধা হবে কিনা। রাহা এক কথায় উঠে পড়েছে। নেহাজ বাইক চালাচ্ছে। আবির বসে আছে মাঝে। পেছনে রাহা। আবির হঠাৎ বলে, আচ্ছা বেআইন সাহেবা, আজ যদি কিছু হয়ে যেত তখন কি হতো বলেন তো? এটা বাংলাদেশ, ক্রাইমের বিচার বাদে বাকি সবই হয়। জানি না, ভয় পেয়েছিলাম। আমার মতো বেআই থাকতে আপনার ভয় কিসের? বিপদে পড়ে আল্লাহর পর আমাকে স্মরণ করবেন, চলে আসবো। আহারে হিরো আমার, বাঙালি ছেলেরা সস্তা ফ্ল্যাট ভালো পারে। বাহ, আপনি তো দেখি অনেক বাঙালিদের চিনেন। হ্যাঁ, ভার্সিটিতে আছে তো, তারা বিদেশি মেয়েদের পটানোর দান্দায় থাকে। আপনি পড়বেন নাকি? আমাকে পটানো সহজ না। ও তাই না? আসলে পটানোর দরকার মনে করি না। কেন? পটাতে হলে তো সুন্দরী হতে হবে তাকে। আপনি তো সেরকম সুন্দরী না, এজন্য আমি পটাবো না। তবে আমার বন্ধু পটাতে পারে, ওর আবার কম সুন্দরী মেয়েদের পছন্দ। আমি সুন্দরী না? সেটা তো আমার বন্ধুই ভালো জানে। আপনি তো খুবই খারাপ। আবির হাসে। নেহাজ বেচারা চুপচাপ বাইক চালাচ্ছে। ওর আর কোনো কাজ নেই। সে আবিরকে ভালো করেই জানে কখন কাকে কিভাবে পটাবে। নেহাজ মুচকি হাসে। বাইকের হেডলাইটের আলো অন্ধকার সরিয়ে এগিয়ে যাচ্ছে। আবিরের ফোন লাগাতার বেজে চলেছে। ফারিনা বেগম একের পর এক কল করে যাচ্ছে। ভাইব্রেট করছে ফোন। আবির বুঝতে পারলেও এখন কথা বলার সময় নেই। কিছু সময় পর আবির দেখতে পায় রিহান রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। একটা বাড়ির সামনে রিহান তাদের জন্য অপেক্ষা করছে। আবিরদের দেখে জোরে ডাক দেয় রিহান। আবির এখানে? নেহাজ বাইক থামায়। ওরা নামে। রিহান এগিয়ে এসে আবির আর নেহাজকে জড়িয়ে ধরে বলে, কি যে টেনশন থেকে মুক্ত হলাম। আবির নিজেকে ছাড়িয়ে বলে, এই নিন আপনার বোন, একদম ঠিকঠাক আছে। রাস্তায় একটু সমস্যাতে পড়েছিল, সেসব নিয়ে টেনশন নেই। রাহা এগিয়ে আসে। রিহানকে জড়িয়ে ধরে। রাহা বলে,
থ্যাঙ্কস গড, ফাইনালি আই এম ফাইন্ড মাই হোম। রিহান বলে। ভেতরে চলো সবাই, আবির বলে। না জিজু, আজ না। আমিও ঢাকা থেকে এসেছি, মা চিন্তা করছে। এখন বাড়িতে না গেলে খুব খারাপ হবে, আসবো অন্যদিন। কিন্তু এভাবে বাড়ির সামনে থেকে ফিরে গেলে তোমার বোন জানলে খারাপ আছে। আসো এখনই, মা বাবার সাথে দেখা করে যাও। না ভাইয়া, আজ না। আর আপুকে না জানালেই হবে। তাহলে কবে আসবে বলো? বিআইন যেদিন ডাকবে। কথাটা বলে আবির রাহার দিকে তাকায়। মেয়েটা একটু হাইটে শর্ট, তবে স্টাইলিশ বেশ। রাহা বলে, আসবেন যে কোনো দিন। আবির মুস্কি হেসে বাইকের কাছে যায়, তারপর বিদায় জানিয়ে চলে আসে সেখান থেকে। রাত 11টা বেজে গিয়েছে, বাড়ির সবাই এখনও না খেয়ে আবিরের জন্য টেনশন করছে। আবির বাড়িতে এসে পৌঁছেছে। কলিং বেল বাজাতেই সাদিয়া দরজা খুলে দেয়। সাদিয়া ওদেরকে আবার দেখে বলে, কি ব্যাপার তোমরা তোমরা আবার এখানে? দেখো বাড়িতে অনেক লোক, আর ঝামেলা করো না প্লিজ। আসলে আবির, কি ব্যাপার? এত দেরি করে আসলে কেন? তোমার মা টেনশনে না খেয়ে প্রেশার উঠে গেছে। কই ছিলে তোমরা? মেজো চাচ্চু, আসলে রাস্তা হারিয়ে ফেলেছিলাম। গাধা, আমার নাম বললেই হয়ে যায়। একবার এসেছিলাম বাড়িতে, কিন্তু আবির সাদিয়ার দিকে তাকায়। তার মেজো চাচি তিনি। সাদিয়া অবাক হয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। সাদমানের ছেলে আবির আর সাদমানের এক্স গার্লফ্রেন্ড সাদিয়া। আবির আর তার কানের কাছে মুখ এনে বলে, এক্স মা আমাকে বের করে দিয়েছিলেন, চাচুকে বলবো নাকি? আবির, বাহিরে কেন রে? ভেতরে আয়। দাদিমার কথা শুনে আবির ভেতরে ঢুকে পড়ে। বাড়ির সবাই একে একে আসা শুরু করে দিয়েছে। আরিশারাও এসে দাঁড়ায় সবার সাথে। আরিশা আরও অবাক হয়, তার কাজিনের সাথে তার আগেই আলাপ হয়েছে, অথচ কেউ জানতো না। ফারিনা বেগম এসে আবিরের কান টেনে ধরে। হাজির বেয়াদব শয়তান বান্দর কোথাকার, কতবার কল দিয়েছি, কল তুলিস না কেন? একটা ছেলে টেনশনে মরে যাচ্ছি আমি। কথা শেষ করেই ফারিনা নেহাজের কানও টেনে আরেক হাতে। দুজনে চিৎকার করে ওঠে, মা লাগছে। সবার সামনে কেন এমন করো? আন্টি ছাড়েন না, এভাবে সবার সামনে মান সম্মান খেয়ে দিলেন। তোরা দুটো কোথায় ছিলে? হ্যাঁ, গ্রামে এসেও পা স্থির থাকে না। ওদের কাণ্ডে পুরো বাড়িতে হাসির রোল পড়ে যায়। সাদিয়া বেগমও হেসে ফেলেছে। এমন সময় আমিরের দাদু সিরাজ সাহেব সাদমান আর সাইফের সাথে নামে সিঁড়ি বেয়ে। ওদেরকে দেখেই ফারিনা ওদের ছেড়ে দেয়। সাদমানের দিকে তাকায় সাদিয়া। কিছুটা সরে গিয়ে সালমানের পেছনে এসে দাঁড়ায়। সাদমান একটু তাকিয়ে চোখ সরিয়ে নেয় সাদিয়ার দিকে। সাদিয়া দেখতে শ্যামবর্ণের, তবুও সাদমান তাকে ভালোবাসত অনেক। সাদিয়াও ভালোবাসত। দুজনের মনে পড়ে যায় গ্রামের রাস্তায় হাত ধরে হাঁটার সেই দৃশ্য। রাতে সবাই একসাথে খাবার খেতে বসেছে। আবির তার দাদুর পাশে বসেছে। তার দাদুর সাথে আবিরের অল্প সময়ে ভেতরেই খাতির হয়ে গেছে। সিরাজ সাহেব খুবই খুশি। বহু বছর পর বাড়ি ভর্তি মানুষ একসাথে হয়েছে। সবার ভিতরে হাসি খুশি লেগে আছে। আরিশা খাবার বেড়ে দিচ্ছে। সে আবিরের পাশে এসে তরকারি বেড়ে দেবার সময় একটু বেশিই দিয়ে ফেলে সে। আবির হাত উঁচু করে থামাতে চায়। আরিশার ওনাটাও নিচে নেমে যায়, ফলে আবিরের হাতের ঘড়ির সাথে ওনাটা আটকায়, কিন্তু দুজনেই খেয়াল করে না। ছোট চাচি আরিশা আর তার মা সবার খাবার বেড়ে দিচ্ছে। খাবার দিতে দিতে সাদিয়া সাদমানের পাশে এসে দাঁড়িয়েছে আর একটু পোলাও দিতে যাবে। তখনই সাদমান বলে, আর না সাদি। সাদিয়ার হাত কাঁপতে শুরু করে দেয়। পাশে থাকা সালমান আর চোখে তাকালেও তার দিকে। সাদমানও যেন ঘর থেকে বের হয়ে বুঝতে পারে না কি বলে ফেলেছে সে। তিনজনের ভেতরেই নীরবতা নেমে এসেছে। বারণ সাদমান সাদিয়াকে শর্ট করে সাদি বলেই ডাকত, আর সাদমানকে সাদিয়া সাদ বলে ডাকত। দুজনের আবারও চোখাচোখি হয়। সাদমান আস্তে করে বলে, সরি। সাদিয়া সরে যায় সেখান থেকে। সাদমান চুপচাপ খেতে শুরু করেছে। সালমান আরিশাকে ডাক দেয়। আরিশা তার বড় বাবাকে বেরিয়ে দেয়। আরিশা তড়িঘড়ি করে আসার জন্য পা বাড়ায়। ওদিকে আবির পানি নেবার জন্য বাম হাত দিয়ে পানির জগ ধরতে যায়। এমন সময় হ্যাঁচকা একটা টান অনুভব করে আরিয়া। ওনা খুলে পড়তে যাবে, ওনাটা ধরতে শুরু করে আরিশা। ওদিকে আবিরের পানির জগ ধরে কোনো রকমে টান অনুভব করতেই পানির জগটা হাত থেকে পড়তে শুরু করে। আরিশা এক টানে এসে পড়ে আবিরের কাছে। ওই টানেই আবিরের গালে এসে একটা আকস্মিক চুমু খেয়ে বসে আরিশা, আর পানির জগটা এসে পড়ে আবিরের কোলে। ঘটনা এতটাই দ্রুত হয় যে সবাই চমকে ওঠে, কিন্তু চুমুর বিষয়টা আরিশা আর আবিরই জানে। তবে বাকি সব কিছুতে বাকিরা চমকে ওঠে। সাদিয়া রেগে যায়।
উফ, আরিশা কি করলি হ্যাঁ? একটা কাজ তোর দিয়ে ঠিকমতো হয় না, সারাদিন খালি ঘরের ভিতরে পড়ে থাকিস, কোনো কাজ বললে জেদ ধরে বসে থাকিস, সব সময় এত জ্বালাস কেন? সব কাজ আমাকে দিয়ে করাতে হয়? করাবেই তো, বাড়ির কাজের লোক আমি তো, সব সময় আমাকে পাবি। মেজো বউ, কি শুরু করেছো? হয়েছে একটু ভুল, তাই বলে এসব কি কথা? এসব কথা আপনার নাতনিকে বোঝান মা, বিয়ে টিয়ে করতে চায় না, ঘরে সং সেজে বসে থাকে, একটা হাতের কাজও করে না, কাজ সব পারে কিন্তু করতে তো হবেই। সাদিয়া থামো এবার, বাড়িতে কাজের লোক আছে। কাজ তো তোমার শুধু সালমানের কাপড় কাচা আর সে কি খেতে পছন্দ করে সেটা দেখা। এভাবে আরিশাকে কথা শোনাচ্ছ কেন? আপনাদের আদর পেয়ে মেয়েটা শেষ হয়েছে, কবে বিয়ে করবেও, ছেলে দেখতে আসলে কি না কি বলে, ছেলে চলে যায় কালো হয়ে, যত দোষ। উফ। সাদিয়া, যাও নিজের ঘরে যাও। হ্যাঁ, আমার কথা তো এখন কারো ভালো লাগবে না, কি করার, আমার সবার কথা মতো চলা লাগে। থাক, আমিই যাচ্ছি। আরিশা কেঁদেই কথাটা বলে। সে আর কোনো দিকে না তাকিয়ে দৌড়ে চলে যায় নিজের ঘরের দিকে। তখনও আরিশার ওড়নাটা বেঁধেছিল আবিরের হাতে, তবে এবার আরিশা ওড়না ফেলেই সামনের দিকে দৌড় দেয়, পেছনে ফিরে না সে। খাবার টেবিলটা এক মুহূর্তের জন্য নীরবতা বিরাজ করে, কেউ কারো দিকে তাকাচ্ছে না, তবে সাদমান তাকিয়ে আছে সাদিয়ার দিকে। সাদিয়া এগিয়ে আসে আবিরের দিকে, আবিরকে বলে, দেখি বাবা কই পানি পড়েছে, এই নাও তোয়ালে। সমস্যা নেই এক্সমা, আমি ঠিক আছি। কি সমস্যা তোমাদের? এভাবে তাকাচ্ছ কেন? একটা বাউন্সারের কারণে আজকে উনি আমার মা হলো না। বাবা বাউন্সার সামলাতে না পেরে আমার নিজের মায়ের ইয়র্কারে 6 মেরে দিয়েছে। আমি তো ওনাকে এক্সমা বলেই ডাকবো। সবাই খাও না কেন? দাদু ঠিক আছে না বলো? আবিরের মুখে এক্সমা কথাটা বের হতেই ফারিনা, সালমান, সাদমান প্রায় বাড়ির সবাই আবিরের দিকে তাকিয়ে থাকে। আবির সেটা বুঝতে পেরে মুচকি হাসে। সে উঠে দাঁড়ায়, আরিশার ওড়নাটা বাম হাতে পেঁচিয়ে নেয়, তারপর সাদিয়ার কাছে এসে সাদিয়ার হাত ধরে বলে। সিরাজ সাহেব এতক্ষণ গম্ভীর হয়ে বসেছিল। আবিরের এমন কথা শুনে ফিক করে হেসে দেয়। খাবার টেবিলে তখন হুট করে হাসির রোল পড়ে, সবাই একসাথে হেসে ওঠে। রাত অনেক হয়েছে। আবির রুমের সোফাতে বসে আছে, বিছানায় নেহাজ শুয়ে। আবির পাশে থাকা আরিশার ওনার দিকে তাকিয়ে আছে। নেহাজ প্রশ্ন করে, আবির, তুই যে প্লে বয়, সেটা তোর খারাপ লাগে না? যেমন? এত এত মেয়ে তোকে ভালোবাসে, তুই তো কাউকে বাসিস না, উল্টো এমন কাজ করিস মেয়েরা ইচ্ছে করে ব্রেকআপ করে চলে যায়। কাউকে তো ভালোবাসবি, তাই না? ভালোবাসার বিষয়টা হলো ভিতর থেকে আসা একটা অনুভূতির নাম। আমার ভিতরে ওই অনুভূতি আসে না, কি করব বলো? তোর কপালে এমন মেয়ে জুটবে, শেষে আফসোস করতে হবে তোর। আরে রাখ তো তোর আজাইরা কথা। তুই আসলে এমন সময় নেহাজের ফোন বেজে ওঠে। স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার। নেহাজ রিসিভ করে। ওপাশ থেকে একটা মেয়ে বলে, কেমন আছো নেহাজ? নেহাজ চমকে বিছানায় উঠে বসলো। ফোনটা ঠিকভাবে ধরে বলে, কি? চিনতে পারছো না? কদিন আগে তো আমাকে বিয়ে করতে এসে তুমি জ্ঞান হারালে। নেহাজ আরো চমকে ওঠে। সে ফোনটা কানের থেকে নামিয়ে আবিরের দিকে তাকায়। আবির, কাম সার সেরে। কেন? ও ফোন করছে। ওটা কে? আরে সিনিয়র মাইশা। ও তুই কথা বল, আমি এসবের ভিতরে নেই ব্রো, আমি যাই। আবির শোন না, শালা হারামি। কথাটা বলেই আরিশার ওনা নিয়ে রুম থেকে বের হয়। রাতের আকাশটা আজ যেন অন্যরকম। পুরো আকাশে নক্ষত্রের আলো হালকা ঝিলিক দিচ্ছে। চারটা যেন পুরো এলাকার উপরে নরম আলো ঢেলে দিয়েছে। তার চারপাশের নিস্তব্ধতায় প্রতিটি শব্দ যেন বাড়িয়ে শোনা যায়। আবির ধীরে ধীরে সিঁড়ি বেয়ে ছাদে উঠল। তার বুকের ভেতর অদ্ভুত একটা টান। আরিশার রুমে গিয়ে তাকে না পেয়ে কিছুটা অস্থির হয়ে উঠেছিল। জানে মেয়েটির বড্ড মন খারাপ, আর এটা আবিরকে ভাবাচ্ছে। ছাদে উঠে আবির হালকা বাতাসের একটা ধাক্কা পেল। চোখে প্রথমেই পড়ে ছাদের কিনারায় দাঁড়িয়ে থাকা একটা মেয়ে। দূর থেকে দেখতে অন্ধকারে তার মুখ ঠিক বোঝা যায় না, কিন্তু চাঁদের আলোয় মুখের অবয়বটা স্পষ্ট হয়ে উঠেছে। লম্বা কালো চুল হওয়া খোলা খেলা করছে, চোখের কোণে চিকচিক করা জলরাশি। আবির ধীরে ধীরে এগিয়ে গেল। আরিশা। মেয়েটা মুখ ঘুরিয়ে তাকালো, চোখ ভিজে গেছে, ঠোঁটের কোণে কোনো হাসি নেই। আবির তার পাশে গিয়ে দাঁড়ালো, তার কণ্ঠ নরম, খুবই শান্তভাবে বলল, কাঁদছো কেন? এখনো মন খারাপ? আরিশা কোনো উত্তর দিল না, কেবল মুখটা হালকা পাশ ফিরিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। আবির আবার বলল, একটু হাসার চেষ্টা করে, তোমাকে কাঁদলে একদমই সুন্দর লাগে না।
জানো? আরিশা হালকা তার ছেলের হাসি দিল, তারপর আবিরের দিকে না তাকিয়ে বলে, আমি এমনিতেও সুন্দর না, আমি কালো। এটা আমার মায়ের চিন্তার কারণ। মা ভাবে কে আমায় বিয়ে করবে। ছেলেরা আসে বাবার টাকার লোভে। বাবা 20 লাখ টাকা, 5 বিঘা জমি, গাড়ি দিতে চায়। ছেলেরা লাইন দেয় বিয়ের জন্য, কিন্তু আমি জানি কেউ পছন্দ করে না আমায়। কিন্তু আমাকে সত্যি ভালোবাসে না কেউ। তার কণ্ঠে হালকা ভাঙা সুর বিরাজ করছে, যেন ভেতরে অনেক দিনের ক্ষোভ বেরিয়ে আসে। সে আবার বলে, তুমি জানো আবির, যে ছেলেরা আসে তারা টাকা দেখে আসে, আমাকে নয়। আমার কালো রং দেখে কেউ ভালোবাসে না আমায়। কেউ কখনো আমার দিকে তাকায় না। আমি জানি আমার কি দোষ। আমি কি ইচ্ছে করে কালো হয়েছি? মা বোঝে না। মা শুধু আমাকে বিদায় করতে চায়। আর আমি ভাবি যেখানে আমাকে কেউ পছন্দ করে না, সেই বাড়িতে সেই মানুষদের সাথে, সেই মানুষদের কাছে কিভাবে থাকবো আমি? আরিশা হঠাৎ চুপ করে গেল। আবিরও চুপচাপ শুনছে তার কথা। কিছুক্ষণ শুধু বাতাস আর ঝিঝি পোকার শব্দ শুনতে পায় আবির। আবির আরিশাকে দেখে, চোখের কোণে জল চিকচিক করছে। চাঁদের আলোয় সেই চোখ যেন কাচের মতো স্বচ্ছ। আবির হালকা করে তার পাশে একটু সরে এসে দাঁড়ালো। তুমি ভাবো না আমি কালো তাই কেউ পছন্দ করবে না আমায়? আসলেই সত্যি, টাকা আছে তাই করবে। কালো হওয়া মানেই যেন একটা অপরাধ। ছোটবেলার ছোট বাবার মেয়ে, ঐশী খুব সুন্দর। উজনে বাড়িতে ছেলেদের নিয়ে বিচার হয়, অথচ আমার। আবির একটু চুপ থেকে বলল, আরিশা, তুমি জানো পৃথিবীর সবচেয়ে বড় ভুলটা আমরা মানুষ করি চেহারাকে কেন্দ্র করে। অথচ রঙের তো কোনো দাম নেই। দাম আছে আত্মার, দাম আছে মনের। তুমি কালো নও, তুমি অন্যরকম। এই অন্যরকমের সৌন্দর্য সবাই বোঝে না। বোঝার জন্য চোখ লাগে, আর সেই চোখ সবার হয় না। আরিশা ধীরে ধীরে আবিরের দিকে তাকালো। আবিরের চোখে কোনো দয়া নেই, কোনো করুণা নেই, আছে কেবল গভীর এক দৃঢ়তা। আরিশা বলে, আমি তো কখনো এমন কথা শুনিনি আবির। আবির হালকা হেসে বলে, তুমি কাঁদলে ভালো লাগছে না আমার। তুমি জানো রাতের আকাশে চাঁদ আছে বলেই তারকারা আলো ছড়ায়। তুমি চাঁদ নও, তুমি সেই রাতের আকাশ যেটা ছাড়া চাঁদ অর্থহীন। রঙের বাইরে তুমি এমন এক আলো যা চাঁদকেও হার মানায়। তুমি যদি নিজেকে ছোট করে ফেলো, তাহলে সেই আলো কই যাবে? আরিশা তাকিয়ে থাকে আবিরের মুখে। নতুন করে চিনছে এই ছেলেটাকে। আবির তার পকেট থেকে রুমাল বের করে তার চোখের জল মুছিয়ে দেয়, তারপর বলে, তুমি কি জানো রং কেবল মানুষের চোখের ভ্রম? মানুষের ত্বক কেমন সেটা প্রকৃতির খেলা, কিন্তু আত্মার রং কে দেখেছে? আত্মার রং? হ্যাঁ, আত্মার রং হয় অনুভূতির। কেউ যদি ভালোবাসতে জানে, যদি অন্যকে বুঝতে জানে, সেটাই সবচেয়ে সুন্দর রং। আর তুমি সেই রঙের মানুষ। তুমি নিজের সৌন্দর্যকে দেখতে পারো না বলেই অন্যরা তার দাম বোঝে না। আরিশার বুকের ভেতর যেন কেউ এক মুঠো উষ্ণতা ঢেলে দিল। আবির আবার বলল, আমি জানি তোমাকে কেউ বোঝেনি, কেউ তোমাকে দেখে সত্যি ভালোবেসে কিছু বলেনি। কিন্তু তুমি যদি একবারও নিজেকে ভালোবাসো, তুমি বুঝবে এই পৃথিবীতে তোমার মতো আর কেউ নেই। আর আমি তোমাকে দেখেছি অন্য চোখে। আমি তোমাকে দেখি তোমার চোখের আলোতে, তোমার হাসির মধ্যে, তোমার সাহসে। আমি তোমাকে দেখি তুমি যে তুমি। আরিশা অবাক হয়ে তাকিয়ে থাকে। তার চোখের জল শুকিয়ে গেছে। মনে হলো এই প্রথম কেউ তার কথা সত্যি শুনছে। আবির তার হাত থেকে ওনা নিয়ে নিজের হাতে আলতো করে পরিয়ে দিল আরিশার মাথায়। নাও, তোমার চোখে জল মানায় না, এই ওড়নায় নিজের চোখ মুছে ফেলো। আরিশা ওনাটা নিল। তার কণ্ঠে কাঁপুনি। সে বলে, তুমি এত সুন্দর কথা কিভাবে বলো? কারণ আমি ভালোবাসায় বিশ্বাস করি। ভালোবাসা হলো এক ধরনের দর্শন, যেখানে মানুষের ত্বক, রং, ধনদৌলত কোনো মানে রাখে না, যেখানে শুধু মানে রাখে মনের গভীরতা। তুমি যদি কোনোদিন কাউকে ভালোবাসো, বা সে যদি তোমাকে ভালোবাসে মন থেকে, দেখবে সে তোমার রং দেখে না, সে দেখবে তোমার হাসি, তোমার চোখের ভাষা। আরিশার চোখে এক বিন্দু আলোর ঝিলিক খেলে যায়। সে ধীরে ধীরে আবিরের দিকে এগিয়ে এলো, তারপর বলে, কি সত্যি আমাকে এমন ভাবে দেখো? তুমি যদি নিজের ভেতরে সৌন্দর্যকে দেখতে পারো আরিশা, তুমি বুঝবে তুমি অন্যরকম। আর আমি তো সেই অন্যরকমকেই সবকিছু দেখি, কালো না সাদা। মানুষ সুন্দর হয় তার মনের জন্য। চাঁদ তখন আরো উজ্জ্বল হয়ে উঠেছে। বাতাসে যেন হালকা এক ধরনের সুখের গন্ধ। আরিশা হালকা হাসে। অনেকদিন পর সে হাসে। আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে হাসাতে পারো আবির। তুমি হয়তো জানো না এই হাসির কত দাম।
হাসি মানে জীবন। আর তুমি যদি হাসো আমি বুঝবো তুমি বেঁচে আছো। আর তুমি যদি কাঁদো আমি থাকবো তোমার পাশে। তুমি যতটা কালো ভাবো তুমি তার চেয়ে 1000 গুণ উজ্জ্বল। আরিশার চোখের জল আবার এলো, তবে এইবার সেটা দুঃখের নয়, এক ধরনের স্বস্তির জল। সে ধীরে ধীরে আবিরের দিকে তাকিয়ে বলল, তুমি জানো আজকে প্রথম মনে হলো হয়তো আমাকে ওই ভালোবাসতে পারবে। ভালোবাসা কখনো রং দেখে না আরিশা। ভালোবাসা সে আলোকে দেখে যেটা বাইরে থেকে দেখা যায় না। তোমার ভেতরে যে আলো আছে সেটাই তোমাকে পৃথিবীর কাছে সবচেয়ে সুন্দর করে তোলে। আরিশা ধীরে ধীরে আবিরের পাশে এসে দাঁড়ালো। রাতের আকাশের চাঁদ তখন আরো ঝলমল করছে, যেন তাদের দুজনের জন্যই পুরো গ্রামকে নরম আলোয় ভাসিয়ে দিয়েছে। আবির শেষবারের মতো বলল, তুমি কালো না, তুমি আকাশের রং। আকাশের রং কেউ ধরতে পারে না, বুঝতেও পারে না, শুধু অনুভব করা যায়। আর যে তোমাকে ভালোবাসবে সে সেইভাবেই অনুভব করবে। আরিশা চুপ করে থাকে, কিন্তু তার চোখে যে ঝিলিক দেখা গেল সেটা আবিরকে জানিয়ে দিল তার কথা আরিশার ভেতরে পৌঁছে গেছে। ছাদের বাতাসে তখন তাদের দুজনের নিঃশ্বাস এক হয়ে যাচ্ছে, আর দূরের রাত যেন ধীরে ধীরে তাদের গল্পটাকে আশীর্বাদ করছে।